তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3? তাহলে কার সঙ্গে সম্পর্ক? KClO3 সঙ্গে অক্সিজেনের সম্পর্ক, তাই না? তোমাকে ধরাচ্ছি, তোমাকে শেখাচ্ছি, পরপর স্টেপ ওয়াইজ ম্যানারে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এবার তুমি যখন নিজে করবে এগুলো চুটকি মে চুটকায়, ফেবিকুইকের মতো কাজ হবে, একদম ফেবিকুইকের মতো 5 টাকায় পুরো কাজ হবে। ওই জন্য স্টার দিয়ে রাখলাম 2 এর মাথায়, যে তুমি যখন এই KClO3 থেকে অক্সিজেন প্রোডাকশনের অঙ্ক দেবে, তুমি মনে রাখবে যে KClO3 এর আগে ব্যালেন্স করার জন্য 2 বসানো হয়। বাট আমি তোমাদের বলেছি যে তোমাদের ভয়কে জয় করানোর দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, হ্যালো, রাসায়নিক গণনার আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। রাসায়নিক গণনার আগের ক্লাসে আমরা কিন্তু যত থিওরিটিক্যাল জিনিসপত্র ছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করে ফেলেছি। আজ থেকে তোমাদের নিউমেরিক্যাল ক্লাস হবে, অর্থাৎ যত ধরনের নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, গাণিতিক সমস্যা রয়েছে রাসায়নিক গণনা চ্যাপ্টারে, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। একটু বলে রাখবো, দেখো আমি শুরুর দিনও বলেছি যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা কিন্তু সব স্টুডেন্টের একটা ভয়ের জায়গা। বাট আমি তোমাদের বলেছি যে তোমাদের ভয়কে জয় করানোর দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, ভয়কে তুমি জয় করবে। শুধুমাত্র তোমাদের একটা জিনিস আমি বলবো, অধিকাংশ ক্ষেত্রে যেটা সমস্যা আমি দেখেছি স্টুডেন্টের মধ্যে, এই চ্যাপ্টারের অঙ্ক তারা না মনে রেখে দেয় যে এইটা এইভাবে হয়, এইটা এইভাবে করে দিতে হবে। ওই রকম করলে নতুন প্রবলেম তুমি সলভ করতে পারবে না, একটু ঘুরিয়ে দিলে তুমি আটকে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক নাকি। এই সকল কোশ্চেনগুলো হয়তো তুমি দেখে থাকবে, এর আগেও করেছি, কিন্তু সেখানে করানোর ধরনটা একটু অন্যরকম ছিল। এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমি করাবো, আরও সহজভাবে আমি করানোর চেষ্টা করব। আচ্ছা, যেটা তোমাদের আগেও একটা আইডিয়া দিয়েছিলাম বাবু, যে এই চ্যাপ্টারে যখন নিউমেরিক্যাল করবে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করবে, তখন কিন্তু তোমার কেমিক্যাল ইকুয়েশন লাগবে, এবং শুধু কেমিক্যাল ইকুয়েশন নয়, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। মানে সমতা বিধান করতে হবে তোমাকে দুপাশে, সেই রকম ইকুয়েশন দরকার। তো দেখা যাক এক এক করে আমরা। এখানে এখানে কিছু নয়, মানে তোমাকে পড়তে হবে, ডেটাগুলো লিখতে হবে, দিয়ে সেই অনুযায়ী সমীকরণ সাজাতে হবে। ঠিক আছে, স্টেপগুলো আমি প্রথমে বলে দিচ্ছি, এক এক করে আমি করতে থাকি, দিলে তুমি বুঝে যাবে। প্রথম কাজ হচ্ছে সেটা পড়বে, দিয়ে ডেটাগুলো লিখতে থাকবে। একটা রাসায়নিক সমীকরণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, যেটা হচ্ছে ধরো সাপোজ A আর B হচ্ছে বিক্রিয়ক পদার্থ, সেগুলো বাম দিকে থাকবে, প্লাস দিয়ে লিখবে। ডান দিকে বিক্রিয়াত পদার্থ, ধরো সাপোজ C আর D রয়েছে, বিক্রিয়াত পদার্থটাকে ডান দিকে লিখবে। তাহলে বিক্রিয়কগুলোকে বাম দিকে লিখবে, বিক্রিয়াত পদার্থকে ডান দিকে লিখবে। এবার এদের পরমাণু সংখ্যা সমান করার জন্য তোমাকে ওই 1 2 হোয়াট এভার 2 3 এগুলো সব বসাতে হবে। তারপরে তুমি অ্যাকচুয়ালি অঙ্কটা তারপরে শুরু হবে। এবং এই জিনিসটা যদি তুমি করে ফেলো না, যে বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ লিখে ফেলা এবং সেগুলোকে ব্যালেন্সড করে যাওয়া যদি তুমি শিখে নাও, তাহলে সেখানে তোমার 90% অঙ্ক হয়ে গেছে, অ্যাকচুয়ালি তোমার অঙ্ক হয়ে গেছে সেখানে। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে আসল জায়গা। কোনটা? যে অঙ্কটা পড়ে বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ লেখা এবং হচ্ছে ব্যালেন্সড করে নাও। ঠিক আছে, এইটা হলেই তোমার কাজ হয়ে যাবে। তো দেখি এক এক করে আমরা করতে থাকবো। তোমাদের বইতে ডিফারেন্ট অঙ্ক দিয়ে শুরু হয়েছে, আমি ডিফারেন্ট অঙ্ক দিয়ে শুরু করছি। তো সব একই রকম জিনিসপত্র। কি বলেছে দেখো, যে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে দেখে তুমি বুঝতে পারছো যে KClO3 কে উত্তপ্ত করে আমার অক্সিজেন পাওয়া যাবে। বলছে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে 20 গ্রাম আমি অক্সিজেন পাবো। তাহলে স্যার সিম্পল, আমাকে তো বলেছেন স্যার বিক্রিয়ক আর বিক্রিয়াত পদার্থ আগে লিখতে, আমি কিছু বুঝবো না, আগে এটা লিখবো। তাহলে কাকে উত্তপ্ত করে পাওয়া যায়? KClO3 কে। তাহলে KClO3 মানে পটাশিয়াম ক্লোরেট, একে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে এখান থেকে কি পাবো? অক্সিজেন পাবো। তাহলে বলেছে অক্সিজেন O2 পাবো। দেখো O2 তো শুধু উৎপন্ন হবে না, তার কারণ এখানে খেয়াল করে দেখো, O2 ছাড়াও কিন্তু এই যে KClR এ রয়েছে, তাই না? O2 ছাড়াও কিন্তু KClR এ এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, সুতরাং তোমাকে ডান দিকে একটু বুদ্ধি করে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে শুধুমাত্র O2 এখানে উৎপন্ন হবে না, O2 তো উৎপন্ন হয়েছে, তার সাথে সাথে আরো জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে KCl। তো এইটা একটু মনে রাখতে হবে তোমাকে, যে KCl O2 সঙ্গে সঙ্গে KCl পটাশিয়াম ক্লোরাইডও উৎপন্ন হয়। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডও উৎপন্ন হয়, এটা ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, আর এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওকে। এবার যেটা বলেছি, যে সমীকরণ লেখা হয়ে গেছে, বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ লেখা হয়ে গেছে, এরপরে তোমাকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করতে হবে? দেখো ব্যালেন্স তো নেই, দেখো এখানে 2টো অক্সিজেন রয়েছে, এখানে 3টে অক্সিজেনের পরমাণু রয়েছে, তাহলে স্যার এটা ব্যালেন্স নেই এখন। তাহলে তোমার কি করা দরকার? স্যার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য এখানে না তুমি ঠিকঠাক করে বুঝতে পারবে না যে কিভাবে ব্যালেন্স কর। অন্যান্য জায়গায়, বেশ কিছু জায়গায় তুমি বুঝে যাবে যে কিভাবে ব্যালেন্স করা দরকার, বাট কিছু জায়গায় না একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, যে কোথা থেকে ব্যালেন্স করাটা আমি শুরু করছি। এখানে মনে রাখবে যে KClO3 থেকে ব্যালেন্সটা শুরু করায়, এখানে একটা সামনে 2 বসিয়ে দাও।
কেন 2 বসালাম স্যার? এইটা 2 দিলেই অ্যাকচুয়ালি ব্যালেন্সটা হয়ে যাবে। স্যার আপনি কি জানেন আগে থেকে? ইয়েস, আমি আগে থেকে জানি যে এখানে 2 বসালে ব্যালেন্সটা হয়। তোমাদেরও এটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল দেখো। কাজ তাহলে ওয়ার্ক ইজ হাফ ডান। মানে হাফ নয় 90% ডান অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমার কাজ হয়ে গেছে। তো বেসিক্যালি ব্যালেন্স ইকুয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে। এরপরে আমি তোমাকে টেকনিকটা দেখাচ্ছি। দেখো তুমি যদি টেকনিকটা বুঝে যাও না, তারপরে তুমি মানে আর তোমার এত সময় লাগবে না। এই একটা অঙ্ক করতে হয়তো আমার এখানে একটু বেশি সময় লেগে যাবে, তার কারণ তোমাকে ধরাচ্ছি, তোমাকে শেখাচ্ছি, পরপর স্টেপ ওয়াইজ ম্যানারে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এবার তুমি যখন নিজে করবে এগুলো চুটকি মে চুটকায়, ফেবিকুইকের মতো কাজ হবে, একদম ফেবিকুইকের মতো 5 টাকায় পুরো কাজ হবে, চুটকি মে চুটকায়। হ্যাঁ, তো এখানেও দেখবে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এর পরের স্টেপ হচ্ছে, তাহলে ফার্স্ট বিক্রিয়ক বিক্রিয়ত পদার্থ লিখলাম, তারপরে ব্যালেন্স করলাম। থার্ড স্টেপ হচ্ছে স্যার কার সঙ্গে কার রিলেশন, মানে কোনটা দিয়েছে কোনটা বের করতে বলেছে। দুজন তো যে কোনো একটা দেওয়া থাক, মানে যে কোনো একটার বেসিসে অন্যটাকে বের করতে বলবে তোমাকে সবসময়। হয় তোমাকে বলবে যে কেসিওলো 3 থেকে কত অক্সিজেন পাওয়া যাচ্ছে, বা বলবে এত অক্সিজেনের দরকার, কত কেসিওলো 3 লাগবে। এইরকম টাইপেরই প্রবলেম আসবে। তুমি দেখো কার সঙ্গে কার কানেকশন রয়েছে এখানে। স্যার 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে, তাহলে কাকে উৎপন্ন করতে হবে? তাহলে অক্সিজেনকে উৎপন্ন করতে হবে। কত গ্রাম ক্যালসিয়াম, তাহলে যেখানে কত কত লেখা আছে না সেইগুলো মানে তার সঙ্গেই অ্যাকচুয়ালি রিলেশন আর কি। তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম কেসিওলো 3, তাহলে কার সঙ্গে সম্পর্ক? কেসিওলো 3 সঙ্গে অক্সিজেনের সম্পর্ক, তাই না? তাহলে অক্সিজেনের সঙ্গে কেসিওলো 3 সম্পর্ক। স্যার এখানে কেসিএল এর কোনো গল্প নেই, কোথাও আছে কি কেসিএল এর গল্প? নেই। তাই এই দুটোর সম্পর্ক এখানে দাগ দিয়ে দেবে, এবং এইদের মাঝে যেহেতু কাজ হচ্ছে, তাই আমার এটা হচ্ছে প্রসেস যে এইটা এরকম অ্যারো তোমার মনে রাখার জন্য, তোমার বোঝার জন্য করবে। যখন তুমি শিখে যাবে এরকম আর অ্যারো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দিলে দিতে পারো, না দিলেও চলবে, তুমি এরকম করে রাখবে। ঠিক আছে, ওকে, হলো। আচ্ছা, এবার আম, তোমাকে এর পরের স্টেপ যেটা করতে বলবো সেটা হচ্ছে কাকে কোন ইউনিটে চেয়েছে। একে গ্রামে নাকি দুজনকে, একেও গ্রামে একেও গ্রামে চেয়েছে, নাকি একে গ্রামে একে আয়তনে লিটারে চেয়েছে, নাকি একে গ্রামে একে লিটারে চেয়েছে, এই জিনিসটা দেখে নাও। বলছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে, তাহলে স্যার এটাকে স্যার গ্রামে করতে বলেছে, এটাকে স্যার গ্রামে, কেসিওলো 3 কে গ্রামে করতে বলেছে। এত গ্রাম উৎপন্ন করতে কত গ্রাম কেসিওলো 3, তাহলে স্যার এ অক্সিজেনও, সরি, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে, তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে বলতে অক্সিজেনটাকে তাহলে স্যার গ্রামে চেয়েছে। কত গ্রাম কেসিওলো 3, তাহলে কেসিওলো 3 কেও গ্রাম ইউনিটে তোমাকে কাজ করতে হবে, এখানে কোনো আয়তনের গল্প নেই। তাই গ্রাম গ্রাম আমি ছোট্ট করে লিখে রাখলাম জাস্ট বোঝার জন্য। তুমি পরীক্ষায় এরকম সবসময় করবে না, প্র্যাকটিস করতে করতে এগুলো সব থরো হয়ে যাবে। যারা জানে না, যারা করতে পারে না, যাদের ভয় লাগে, এইটা হচ্ছে বেস্ট স্টেপ আর কি। তারপরে তুমি করতে করতে হ্যাবিট হয়ে যাবে, তখন এত কিছু লিখবে না। কেমন হয়ে গেল? স্যার দুটোকেই গ্রামে চাই। এবার তোমার কাজ হচ্ছে এর পরের স্টেপ হচ্ছে ইকুয়েশন অনুযায়ী দুজনের গ্রাম বের করো। ইকুয়েশন অনুযায়ী গ্রাম বের করো, কিচ্ছু বোঝার দরকার নেই, আগে ইকুয়েশন অনুযায়ী, প্রথমে ইকুয়েশন ধরে ধরে বের করবে। যেহেতু একেও গ্রামে চেয়েছে, কেসিওলো 3 এর ক্ষেত্রে কি হবে? 2 তো সামনে রয়েছে, তাহলে 2 লিখলাম। 2 গুণিতক পটাশিয়ামের কত দেওয়া রয়েছে? 39, 39, ওকে, প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, প্লাস অক্সিজেন 3টে অক্সিজেন, তাহলে 3 গুণিত 3 ইন্টু 16, 16×3 = 48, তাহলে এটা কত হবে গো? আমি অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেশন করে এগুলো সব রেখেছি যাতে আমার অঙ্ক করতে সুবিধা হয়। 245 গ্রাম, 245 গ্রাম। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন কত গ্রাম এখানে? অক্সিজেন 3 ইন্টু, এটা তো 16×2 = 32, তাই না? তাহলে এত গ্রাম, মানে কত গ্রাম হচ্ছে গো? মানে হচ্ছে 30×3 = 90, 96 গ্রাম, তাই তো? 3×2 = 6, হ্যাঁ, 96 গ্রাম হলো। তাহলে দেখো আমার কেসিওলো 3 245 গ্রাম যদি উত্তপ্ত করা হয়, তাহলে অক্সিজেন পাই কত? 96 গ্রাম অক্সিজেন পাই। উত্তর হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে তোমাকে বলেছে 20 গ্রাম অক্সিজেন দরকার। দেখো সবসময় মনে রাখবে, যেটা চেয়েছে ঐকিক নিয়মে এরপরে যা করা হবে ঐকিক নিয়মে। তুমি তো জানো যে ঐকিক নিয়মে যেটা চায় সেটাকে ডান দিকে রাখা হয়। তাহলে কি চেয়েছে? এত গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম কেসিওলো 3 লাগবে, কত গ্রাম কেসিওলো, তাহলে কেসিওলো 3 ডান দিকে থাকবে। তাহলে এটাকে ঘুরিয়ে দাও, যে 96 গ্রাম O2 পাওয়া যায়, পাওয়া যায় O2 পাওয়া যায় কত কেসিওলো 3 পোড়ালে গো? 245 গ্রাম। তাহলে 245 গ্রাম KClO3 পোড়ালে, দেখো
তাহলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম KClO3 পোড়ালে। তোমার KClO3 তো লাগবে, ডান দিকে তাই রেখেছি। আর বাকি 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কি হবে? তাহলে 1 গ্রামের জন্য কত, 1 গ্রামের জন্য কত, 1 গ্রামের জন্য কত লাগবে? 245 ডিভাইডেড বাই হচ্ছে 96। আর 20 গ্রামের জন্য কত লাগবে? 20 গ্রামের জন্য কত লাগবে? 245 বাই হচ্ছে 96 ইন্টু 20। এত গ্রাম মানে কত গ্রাম হচ্ছে গো? মানে হচ্ছে কত গ্রাম? মানে হচ্ছে 51.04, 51.04 গ্রাম। এগুলো তুমি ক্যালকুলেশন করবে, কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে অঙ্কটা বোঝার চেষ্টা করো কিভাবে করলাম। প্রথমে দেখো কত সিস্টেমেটিক ওয়েতে গেলাম। বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ লিখলাম, তার থেকে কোনো মিসিং আছে নাকি দেখলাম, হ্যাঁ মিসিং ছিল KCl, তাহলে দিলাম। তারপর ব্যালেন্স করলাম, ব্যালেন্সের জন্য এখানে স্যার আগে থেকে একটা জিনিস না পুট করলে হবে না, 2 বসিয়ে ব্যালেন্স করলাম। এর পরের স্টেপটা কি বলেছি যে স্যার কার সঙ্গে কার রিলেশন, আমাকে কি দেওয়া রয়েছে, কি বের করতে বলেছে। তাহলে স্যার এখানে অক্সিজেনের সঙ্গে KClO3 রিলেশন এখানে দেখিয়ে দিলাম। কাকে কোন ইউনিটে, একে গ্রামে একে আয়তনে, নাকি একে আয়তনে একে গ্রামে, নাকি এ আয়তন আয়তনে চেয়েছে? না স্যার, এখানে এটাও গ্রামে চেয়েছে। বেশ ভালো কথা। এর পরের স্টেপ হচ্ছে স্যার যেহেতু দুজনে গ্রামে বের করতে বলেছি, সমীকরণকে টার্গেট করে আগে দুজনে গ্রাম বের করব। এর গ্রাম কত আর এর গ্রাম কত, দুজনের গ্রাম বের করে ফেললাম। নেক্সট স্টেপ হচ্ছে যে স্যার যাকে চেয়েছে তাকে ডান দিকে রাখো, ওই কিংডমে এবার গল্প হবে, কিচ্ছু বোঝার দরকার নেই। তোমাকে চেয়েছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন কত গ্রাম KClO3 দরকার, তাহলে কাকে দরকার? KClO3, তাদের KClO3 ডান দিকে রাখো। তাহলে ইকুয়েশন অনুযায়ী তুমি এখানে লিখবে সমীকরণ অনুসারে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় 245 গ্রাম KClO3 পোড়ালে, আর 1 গ্রামের জন্য কত, আর 20 গ্রাম অক্সিজেনের জন্য কত KClO3 রাখবে। এই তো উত্তর হয়ে গেল। এইভাবে এই স্টেপগুলো ফলো করে তোমাকে অঙ্কটা করতে হবে। আশা করছি তুমি এই একটা অঙ্কের মাধ্যমে তোমার অনেক ডাউট তোমার দূর হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কে আসছি। কি বলেছে? 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? তাহলে কত গ্রাম কার্বনের দহন করতে হবে গো? কত গ্রাম কার্বনের? 12 গ্রাম কার্বনের দহনে CO2 এর পরিমাণ কত হবে? তাহলে কার দহন হচ্ছে? কার্বনের দহন হচ্ছে। তাহলে কার্বনের দহন মানে কি? অক্সিজেনের প্রেজেন্সে দহন হবে। তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হবে, দিয়ে কি উৎপন্ন হবে বলেছে? CO2 উৎপন্ন হবে বলেছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে বলেছে। তাহলে দেখো ব্যালেন্স অলরেডি হয়েছে, কার্বন একটা, অক্সিজেন দুটো, একদম ব্যালেন্স হয়ে আছে। তাহলে তোমাকে এখানে কার সঙ্গে কার রিলেশন আমি সেই রকম ভাবে করব, কার্বনের দহনে কত CO2, তাহলে কার্বনের সঙ্গে CO2 এর রিলেশন, কার্বনের সঙ্গে CO2 এর রিলেশন। দেখো কার্বনটা কোন ইউনিটে? গ্রাম ইউনিটে রয়েছে, কার্বন গ্রাম ইউনিটে। দহনে CO2 এর পরিমাণ চেয়েছে, মানে এটা গ্রামেই চেয়েছে। ঠিক আছে, তাহলে স্যার এরপরে স্টেপ কি বলেছেন স্যার? দুজনের গ্রাম বের করে ফেলতে, যেহেতু গ্রামে গ্রামে রয়েছে। তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম, 12 গ্রাম, মানে কার্বনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 12, আর CO2 জন্য হচ্ছে কার্বন হচ্ছে কত? 12, আর অক্সিজেন দুটো অক্সিজেন, তাহলে 2 গুণিতক 16, 16 দুগুণে 32, মানে কত গো? 44 গ্রাম। তাহলে এবার তোমাকে কি চেয়েছে? কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? কাকে চেয়েছে? CO2 কে ডান দিকে রাখবো। তাহলে ঠিকঠাকই আছে, 12 গ্রাম কার্বন থেকে বা 12 গ্রাম কার্বনের দহনে, 12 গ্রাম কার্বনের দহনে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়। আর তোমাকে, হ্যাঁ এটাই তো চেয়েছে, 12 গ্রাম থেকে কত CO2 উৎপন্ন, এটাই তো চেয়েছে তোমাকে। দেখো এই তো হয়ে গেছে। তাহলে 12 গ্রাম কার্বনের দহনে 44 গ্রাম CO2 উৎপন্ন। তোমাকে যদি এরকম বলতো যে 12 গ্রাম কার্বনের দহনে STP তে CO2 এর আয়তন কত, উৎপন্ন আয়তন কত, যদি বলতো STP তে উৎপন্ন CO2 এর আয়তন কত, এইটাও একই স্টাইলে কিন্তু হবে। যে তোমাকে যদি এরকম বলতো যে একটা কোশ্চেন তোমাকে আমি দিয়ে দিচ্ছি, 12 গ্রাম CO2 এর দহনে উৎপন্ন CO2 এর STP তে আয়তন কত হবে, যদি এরকম বলতো। দেখো সেই একই স্টাইলে, দেখো শুধুমাত্র STP তে আয়তন, CO2 এর ক্ষেত্রে আয়তন চেয়েছে বাবু, সেই ইকুয়েশন একই রকম ইউজ হবে। ইকুয়েশন সেই কার্বন ও কার্বনের সেই দহন হবে,
কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন থেকে CO2 প্রোডাকশন হবে। রিলেশন কার কার্বনের, আচ্ছা CO2 এর দহনে নয়, কার্বনের দহনে হবে, কার্বনের সি এর দহনে হবে, কার্বনের দহনে অ্যাকচুয়ালি উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন। তাহলে কার্বনের দহনে এটা গ্রামে দেওয়া রয়েছে এবং কার সঙ্গে রিলেশন, CO2 এর সঙ্গে রিলেশন। এটা কি কিসে, এটা হচ্ছে লিটারে চেয়েছে, আয়তনে চেয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে গ্রামে চেয়েছে, তাই এটা 12 গ্রাম দিলাম। এটা তো আয়তনে চেয়েছে। দেখো এসটিপিতে এখানে কিছু নেই, মানে কি রয়েছে বলো তো, 1 রয়েছে, মানে 1 মোল CO2। 1 মোল CO2 এর আয়তন কত? যে কোনো গ্যাসের এসটিপিতে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। এইটা খেয়াল রাখতে হবে যে কিছু নেই মানে 1 আছে এবং এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। দেখো খেয়াল করো, এখানে গ্রাম আর লিটার ছিল বলেই কিন্তু আমি আর গ্রামে করলাম না, 44 গ্রাম করলাম না, কারণ এটা তো আমাকে আয়তন চেয়েছে, এসটিপিতে আয়তন চেয়েছে, তাই এখানে 22.4 লিটার লিখলাম। তাহলে 12 গ্রামের দহনে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। এই তো এটাই তো চেয়েছিল। তো এই দেখো কত কত এসটিপিতে কত এসটিপি আছে বলে কিন্তু 22.4 লিটার ধরলাম। এসটিপি না থাকলে ধরতে পারতাম না, কিন্তু তখন আলাদা আবার করানো হবে, P1V1/T1 P2V2/T2 ধরে করতে হবে, সেটা আমরা পরে শেখাবো। ঠিক আছে? যদি এখানে এরকম বলতো 12 গ্রাম না দিয়ে যদি বলতো যে 24 গ্রামের দহনে কি 36 গ্রাম CO2 এর কার্বনের দহনে যদি বলতো, তাহলে 12 গ্রামের জন্য এত লিটার উৎপন্ন হয় আর 36 গ্রামের জন্য কত হবে? তখন কি হতো, 12 গ্রামের জন্য আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 36 গ্রামের জন্য কত হবে? তাহলে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 12 12 ইন্টু হচ্ছে 36, 12 3 36, তাহলে 3 ইন্টু 22.4, এত লিটার হয়ে যেত তখন। বুঝতে পেরেছো? সো তোমাকে যদি আয়তন দেয় তাহলে তোমাকে এইভাবে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, আর ভর দেওয়া ছিল বলে সেরকম ভাবে উপরে করেছি। কোনো অসুবিধা নেই, তোমাকে যেরকম দেবে সেই রকম ভাবে করবে, কিন্তু প্রসেসটা যেন তোমার ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। কি বলেছে যে 2 মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় NO2 এর আয়তন কত এসটিপিতে? তাহলে আয়তন চেয়েছে মানে স্যার কত মোল উৎপন্ন হচ্ছে সেটা দরকার, দিয়ে সেই মোল থেকে 22.4 লিটার গুণ করে দিলে আয়তন পেয়ে যাবে ইকুয়েশন অনুযায়ী, সেই স্টাইলেই করব। আগে বিক্রিয়ক বিক্রিয়া পদার্থ খোঁজো। 2 মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, তার সঙ্গে বিক্রিয়া কার হচ্ছে, অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, তাহলে অক্সিজেনের বিক্রিয়া ঘটালাম, দিয়ে কি উৎপন্ন হবে বলেছে, বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন। তাহলে এখান থেকে স্যার NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা ব্যালেন্স আছে কিনা একটু দেখে নাও তো, ঠিকঠাক আছে নাকি। N+O2 থেকে NO2, NO+O2 থেকে না, ব্যালেন্স নেই কিন্তু। তাহলে এর ক্ষেত্রে সবসময় টার্গেট করবে যে যেখানে মাল্টিপল অ্যাটম রয়েছে সেখানে একটা 2 বসিয়ে দেওয়ার, যদি হয়ে যায় তো ভালো। 2 বসিয়ে দিলাম, তাহলে দুটো নাইট্রোজেন হলো, এখানেও 2 বসিয়ে দিলাম। যেহেতু নাইট্রোজেনের সমান সংখ্যা সমান করতে হবে, তাই এখানেও 2 বসিয়ে দিলাম। অক্সিজেন কটা হলো? 2, আর এখানে 2, 4টা। এখানে দেখো 2 দুগুণে 4টা, তাহলে ঠিকঠাক ব্যালেন্স হয়ে গেছে। দেখো এখান থেকে তাহলে শুরু করেছি ব্যালেন্সটা, এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে 2 বসিয়ে শুরু করা হচ্ছে, এটা খেয়াল রাখলেই হয়ে গেল। ওকে, ভালো কথা। আচ্ছা, বিক্রিয়া উৎপন্ন NO2 এর আয়তন কত? আচ্ছা, কার সঙ্গে কার রিলেশন? এত মোল নাইট্রিক অক্সাইডের সঙ্গে, তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিলেশন কার? অক্সিজেনের বিক্রিয়ায়। তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে না, নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কার মোল দেওয়া রয়েছে? 2 মোল নাইট্রিক অক্সাইডে, তাহলে নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিলেশন এবং নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিলেশন এবং মোলের রিলেশন, কিন্তু খেয়াল রাখবে মোলের রিলেশন, 2 মোল বলেছে। অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন NO2 এর আয়তন, তাহলে কোনটা চেয়েছে? NO2 চেয়েছে, তাহলে এর আয়তন চেয়েছে, তাহলে এটা লিটারে আমরা করব। তাহলে রিলেশন হচ্ছে NO2 এর সঙ্গে NO রিলেশন, এইটা হচ্ছে আমাদের রিলেশন। এটা মোলে চেয়েছে, এটা লিটারে চেয়েছে। তাহলে দেখো বাই ইকুয়েশন, এবার বাই ইকুয়েশন কি দেখতে পাই, ইকুয়েশন অনুযায়ী, বাই ইকুয়েশন মানে ইকুয়েশন অনুযায়ী। তাহলে 2 মোল, তাহলে 2 মোল থেকে ইকুয়েশন অনুযায়ী কত আয়তন পাচ্ছি গো? 2 মোল, এর সামনে রয়েছে 2, তাহলে এসটিপিতে 2 মোলের আয়তন, সামনে 2 রয়েছে মানে 2 মোল, এসটিপিতে 2 মোলের আয়তন কত? 2 গুণিত 22.4 লিটার। দেখো 2 মোল থেকে 22.4 গুণিতক 2 লিটার পাচ্ছি। তো এটাই তো চেয়েছিল গো, এই যে 2 মোল নাইট্রিক অক্সাইড থেকে কত NO2 পাওয়া যাবে, কত আয়তন, এইটাই তো উত্তর। তাহলে এখান থেকে উত্তর কত হচ্ছে? 44.8 লিটার হচ্ছে পাচ্ছি। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। অতএব অতএব দিয়ে লিখে দেবে যে 2 মোল NO
NO এর সঙ্গে অক্সিজেনের O2 এর বিক্রিয়ায় কত 44.8 লিটার NO2 উৎপন্ন হয় বা হবে। হয়ে গেল অ্যান্সার। তো এখানে তোমাকে যদি এরকম বলতো 2 মোল না, যদি 10 মোল দিত, বা ধরো কোনো গ্রামে যদি দিত, তাহলে 2 মোল থেকে গ্রামে চলে আসতে 2 গুণিতক N এর হচ্ছে 14 আর অক্সিজেন হচ্ছে 16, তখন এত গ্রাম থেকে এত আয়তন পাওয়া যায়। আর তোমাকে যেটা দিত সেই গ্রামের জন্য কত পাওয়া যাবে। এই তো অঙ্ক, কিছু নেই এখানে। মোল ছিল বলে মোলে রেখে দিলাম। যদি গ্রাম দিত তাহলে গ্রামেই করতো, এত গ্রাম থেকে এত আয়তন পেলাম। যদি এটাও গ্রামে বলতো তাহলে এর 2 গুণিতক তার ভর আমি বের করতাম। N এর জন্য 14, এটা 16 দুগুণ 32, তাহলে এত গ্রাম থেকে এত গ্রাম একের জন্য কত, আর এটা যেটা দিতে হয় সেটা বের করতে। বুঝতে পেরেছো? আই থিঙ্ক বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে, তাহলে কার কার সঙ্গে বিক্রিয়া হবে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে CoCO3, তার সঙ্গে কার বিক্রিয়া হবে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl এর বিক্রিয়া হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, মেশালে অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে কি উৎপন্ন হবে, কি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, CO2 পাওয়া যাবে। বলছে কি পরিমাণ ক্যালসিয়াম আসে কার্বনেটের সঙ্গে, তাহলে এর সঙ্গে রিলেশন কার, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায়, লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার কার পরিমাণ, কার জানতে চেয়েছে আর কার দেওয়া রয়েছে, 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে এর পরিমাণ জানতে চেয়ে, এর পরিমাণ দেওয়া রয়েছে আর কি, এটা 66 গ্রাম উৎপন্ন হবে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এইটা আমাকে জানতে চেয়েছে, এইটা জানতে চেয়েছে। ঠিক আছে স্যার, ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স হয়নি দেখো, কেন বলো তো, CO2 উৎপন্ন হয়েছে ইকুয়েশন অনুযায়ী, মানে যেটা ভাষা দেওয়া ছিল সেই অনুযায়ী আমি লিখেছি, কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম তো ডান দিকে নেই। তাহলে কি হবে, তুমি তো এটা জানো যে কার্বনেটের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হয় লবণ উৎপন্ন হয়, তার সঙ্গে জল পাক্কা উৎপন্ন হবে, লবণ আর জল। যেহেতু ক্যালসিয়াম রয়েছে তাহলে ক্যালসিয়ামের লবণ উৎপন্ন হবে, ক্যালসিয়াম HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কি লবণ, এগুলো তো একটু মনে রাখতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, টুটা দিতে আবার ভুল করবে না, CaCl2 উৎপন্ন হয়। আচ্ছা, লবণ আর হচ্ছে জল তো পাক্কা উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এক্সট্রা এখানে খেয়াল রাখবে, কার্বনেটকে যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই রিয়াকশনগুলো তোমরা ক্লাস 8 থেকে শিখেছো, আমি জানি ক্লাস 8-এ এগুলো পড়েছো, কারণ আমি ক্লাস 8-ও পড়াই। তো সেখানে আমি জানি, হ্যাঁ, তোমাদের ছোট ভাই বোনদেরও আমি পড়াই। তো আমি জানি, আমাদের অনলাইন ব্যাচ রয়েছে জানো, দিশা ব্যাচ, ক্লাস 8-এর ব্যাচ, সেখানেও আমি পড়াই, এইগুলো সব রয়েছে সেখানে। 9-এও তোমরা অ্যাসিড ক্ষার লবণে পড়েছো তোমরা, সব জানি, আমি সব পড়াই, সেগুলো তো আমি জানি, না বললে শুনবো না। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি, ক্যালসিয়াম ক্লোরাইড লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে যদি H2SO4 হতো তাহলে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হতো। HCl দেওয়া রয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আর জল তো সবসময় উৎপন্ন হবে। আর যেহেতু কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় সবসময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, পাশে একটা জিজ্ঞাসা দিয়ে দিচ্ছি, তাহলে রিলেশন হচ্ছে এই দুজনের মধ্যে রিলেশন স্যার। আচ্ছা, কে কাকে কিসে চেয়েছে, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট মানে এটা গ্রামে। আচ্ছা, সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাহলে এইটা 66 গ্রাম মানে এটা গ্রামে রয়েছে, তাই না? তাহলে এবার বাই ইকুয়েশনে এদের দুজনেই গ্রামে চেয়েছে। এবার বাই ইকুয়েশন কি হবে দেখি আগে। তাহলে বাই ইকুয়েশন কি হবে, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত গো, ক্যালসিয়াম হচ্ছে কত, দেওয়া নেই এখানে, এগুলো দেওয়া থাকবে, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, আই থিঙ্ক 40, এগুলো দেওয়া থাকবে তোমাদের, হ্যাঁ, এখানে এখানে দেওয়া থাকবে, ক্যালসিয়াম হচ্ছে 40 দেওয়া থাকবে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 × 3 = 48, তাই না? হ্যাঁ, টোটাল হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তো 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হচ্ছে, 44 গ্রাম, এর তো আগেও করেছি, 44 গ্রাম করেছি তো আগে। কাকে চেয়েছে, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট চেয়েছে, তাকে ডান দিকে রাখবো। তাহলে ইকুয়েশন অনুযায়ী সাজাও, 44 গ্রাম CO2 উৎপন্ন হয় বা পাওয়া যায়, উৎপন্ন হয়, কত ক্যালসিয়াম কার্বনেট থেকে, 100 গ্রাম CaCO3
থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম CaCO3 থেকে, আর আমাকে কত চাইছে গো? 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড চেয়েছে। তাহলে 66 গ্রাম ঐকিক নিয়মে করবে, একের জন্য কত আর 66 গ্রামের জন্য কত, তাহলে 100 ডিভাইডেড বাই হচ্ছে 44 নিতে হচ্ছে 66, তাহলে 11 4 44, 11 6 66, তাহলে 25 4 100, তাই তো 25 6 150, 150 গ্রাম হবে, হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে দেখো আরেকটা অঙ্ক আমরা করে ফেললাম। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব যে ভয় পাও না, কিচ্ছু নেই। হ্যাঁ, দুই একটা শুধু একটু আহ, একটু বোঝার জিনিসপত্র রয়েছে, বাস শুধু সমীকরণের খেলা এখানে। সমীকরণ আর সমীকরণকে ব্যালেন্স করে ফেলতে পারলেই তোমার এখানে খেলা শেষ, হাফ ডান। এরপরে আরেকটা কোশ্চেন আসছি, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে চাই, তার জন্য কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। আমি একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দেখো, যদি একটু কঠিন টাইপের কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনগুলো দেবে টেস্টে, এইগুলো আসে পরীক্ষায়, বিভিন্ন স্কুলের পরীক্ষায়। তো এই অশুদ্ধির যে অঙ্কগুলো, একটা প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, প্রসেস খুব সহজ, আমি 1 মিনিটে অঙ্ক করে দেবো, কিন্তু তোমাদের প্রসেসটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কোন প্রসেসে যেতে হয় এবং বুঝতে হবে জিনিসটা। দেখো, তোমাকে এখানে চেয়েছি যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। কি প্রস্তুত করতে হবে? 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। কোথা থেকে? কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? তাহলে জিঙ্ক থেকে আমাদের হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। তাহলে প্রস্তুত করতে হবে আমাদের হাইড্রোজেন গ্যাস, H2 গ্যাস প্রস্তুত করতে হবে। কোথা থেকে? জিঙ্ক থেকে প্রস্তুত করতে হবে। জিঙ্ক থেকে, স্যার জিঙ্ক থেকে তো সহজে, মানে জিঙ্ক থেকে কি করে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস চলে আসবে? এগুলো দেওয়া থাকে না, এটাকে খেয়াল রাখবে। জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, H2SO4 Zn প্লাস H2SO4 থেকে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, H2 প্লাস। আর কি উৎপন্ন হবে? দেখো, অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস তো উৎপন্ন হবে, আর একটা ধাতুর লবণ উৎপন্ন হবে। তাহলে এই রিপ্লেসমেন্ট হয় না, হাইড্রোজেন তো বেরিয়ে চলে গেছে এইটা, তাহলে Zn আর SO4 রয়েছে, তাহলে ZnSO4 হয়ে যাবে, তাহলে ZnSO4 উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া এবং ব্যালেন্স হয়ে গেছে। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, সহজ তো, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। ঠিক আছে, এবার কি বলেছে? 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে হবে, তাহলে এইটা হচ্ছে প্রস্তুত করতে হবে, এটা গ্রামে দেওয়া রয়েছে। কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন? তাহলে তোমার প্রয়োজন বলছে জিঙ্কের, এইটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে রিলেশন হচ্ছে এই দুজনের রিলেশন, জিঙ্কের সঙ্গে হাইড্রোজেনের রিলেশন। ঠিক আছে, কত গ্রাম জিঙ্কের প্রয়োজন বলেছে, তাহলে এটা গ্রামে চেয়েছে, এটাও গ্রামে চেয়েছে, কোনো অসুবিধা নেই স্যার, সুন্দর করে হয়ে যাবে। সমস্যাটা একটা জায়গায় যে বলেছে যে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, এই কথাটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আচ্ছা, আমি একটু অঙ্কটা আগে করাই, তারপরে তুমি ফ্লোটা বুঝতে পারবে যে গল্পটা কি হচ্ছে। শুনবে শুনবে ভালো করে, আগে অঙ্কটা করে ফেলি, আমি কিছুটা এগিয়ে দিই, তারপরে তোমাকে বোঝাচ্ছি। বাই ইকুয়েশন আমি সবসময় করতে বলেছি, যে ইকুয়েশন অনুযায়ী জিঙ্কের হচ্ছে 65.5, ব্যালেন্স তো হয়ে আছে, তাহলে 65.5 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন তো এক একটা তো 1 করে ধরা হয়, তাহলে দুটোর জন্য 2 গ্রাম উৎপন্ন হচ্ছে, 1 × 2। ঠিক আছে, H2 রয়েছে না, তাহলে 1 × মানে হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম H2 উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখানে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে? 2 গ্রাম, তাহলে উল্টে দেব, কত জিঙ্কের প্রয়োজন? জিঙ্ক চেয়েছে, তাহলে জিঙ্কের ডান দিকে রাখবো। তাহলে দেখো, 2 গ্রাম H2 প্রস্তুত করতে, H2 প্রস্তুত করতে কতটা জিঙ্ক লাগে? 65.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন। ঠিক আছে, 2 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে 65.5 গ্রাম জিঙ্কের প্রয়োজন। আর তোমার কতটা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে গো? 7 গ্রাম। তাহলে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে ঐকিক নিয়মে করবে, একের জন্য কত আর একের জন্য হলে কত হবে? 65.5 ডিভাইডেড বাই 2, আর 7-এর জন্য কত? ইন্টু 7 হয়ে যাবে। তাহলে এত গ্রাম হচ্ছে কি Zn প্রয়োজন, বুঝবে ভালো করে। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাওয়ার কথা, এটাই অ্যান্সার হওয়ার কথা। বাট এটা অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? এই যে জিঙ্কটা লাগলো বাবু, খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে কনসেপ্ট রয়েছে। যে জিঙ্কটা এখানে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এই যে জিঙ্কটা, এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক।
এই যে এত, এই যে জিঙ্কটা, এটা হচ্ছে এত, এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, এত হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক। স্যার বিশুদ্ধ আর অশুদ্ধর মধ্যে গল্পটা বুঝতে পারলাম না, শোনো ভালো করে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, আমি সবসময় এই এক্সাম্পলটা দিই। ধরো সাপোজ তোমার বাদামের ব্যবসা রয়েছে, হ্যাঁ? তাহলে বাদামের ব্যবসা রয়েছে, এই রকম হয়তো কাঠবাদাম তোমার ব্যবসা রয়েছে, এর ভেতরে বাদাম থাকে। এবার তুমি চাষির কাছ থেকে কি নিয়ে আসবে? তুমি কি বাদাম পুরো ছাড়িয়ে নিয়ে আসবে, না ওই খোলা সহ বাদাম নিয়ে আসবে? খোলা সহ বাদাম নিয়ে আসবে। ধরো সাপোজ কেউ তোমাকে এই রকম অর্ডার দিয়েছে যে আমার 100 কেজি, আমার 100 কেজি হচ্ছে বাদাম লাগবে, বিশুদ্ধ বাদাম লাগবে। বিশুদ্ধ বাদাম বলতে ওই ছাড়ানো বাদাম লাগবে, বাদামই নয়, তোমার ছাড়ানো বাদাম লাগবে। এবার 100 কেজি তোমাকে অর্ডার যদি তুমি পাও, এই 100 কেজি তো, এটা তো পিওর বাদাম, মানে ওই ছাড়ানো বাদাম। এটা যদি তুমি পেতে চাও, তাহলে চাষির কাছ থেকে তুমি ওই খোলা সহ বাদাম কি কত নিয়ে আসবে? বাদাম তো তুমি যত খোলা সহ বাদাম নিয়ে এলে, খোলা সহ বাদাম 100 কেজি নিয়ে এলে, তো তার থেকে তুমি তো 100 কেজি বাদাম পাবে না। কেন? এখানে খোলা মানে ওই যে বাইরে যে আবরণ, ওর তো ভর রয়েছে। তাহলে তোমাকে, ধরো তুমি ক্যালকুলেশন করে দেখলে যে মোটামুটি আমি যদি 100 কেজি যদি আমি বাদাম নিয়ে আসি, মানে খোলা বাদাম যদি নিয়ে আসি ওই ঢাকনা সহ, তাহলে সেখান থেকে 80 কেজি আমি কি পেয়ে যাই? পিওর বাদাম পেয়ে যাই। তাহলে সে জানে যে আমি 80% হচ্ছে আমি বাদাম পেয়ে যাই খোলা বাদাম থেকে। মন দিয়ে বুঝবে কিন্তু। এর মানে কি? এর মানে হচ্ছে যে যদি আমি 100 কেজি যদি খোলা বাদাম নিয়ে আসি, সেখান থেকে এমনি গোটা বাদাম পাবো কত গো? 80 কেজি আমি হচ্ছে সেখান থেকে গোটা বাদাম পাবো। এবার তার কাছে অর্ডার কত এসছে, সেই মানে তুমি ধরো বিজনেসম্যান, তোমার কাছে অর্ডার কত এসে, বা আমি বিজনেসম্যান, আমার কাছে অর্ডার এসে 100 কেজি লোক নেবে বলেছে বাদাম। মানে এগুলো কিন্তু ছাড়ানো বাদাম, মানে যেগুলো খাওয়া হবে ডিরেক্টলি, সেই বাদাম এতটা দরকার। তাহলে তুমি চাষির কাছ থেকে তুমি কতটা ওই খোলা বাদাম কতটা আনবে? খোলা বাদাম কতটা আনবে? তাহলে স্যার ক্যালকুলেশন করে নিতে হবে আমাকে, যে এটাকে ঘুরিয়ে দাও, যে 80 কেজি খোলা বাদামের জন্য, মানে ওই খোলা বাদাম বলছি, ওই পিওর বাদামের জন্য আমার খোলা বাদাম, মানে ওই যে ঢাকনা সহ, এটা তো ঢাকনা সহ বাদাম, এটা তো ঢাকনা সহ বাদাম, ঢাকনা সহ বাদাম লাগে 100 কেজি, আর আমাকে অর্ডার এসছে 100 কেজি। তাহলে স্যার 100 কেজির জন্য আমার লাগবে কত? 100/80 ইন্টু হচ্ছে 100। এইটা হচ্ছে আমার কি লাগলো, এটা হচ্ছে খোলা বাদাম লাগলো, মানে ওই যে ঢাকনা সহ বাদাম আর কি, খোলা সহ যে বাদাম। বুঝতে পেরেছো? এইখানে সেই জিনিসটা তুমি অ্যাপ্লাই করো। তোমার কাছে অর্ডার এসছে যে আমার এতটা জিঙ্ক লাগবে, কতটা জিঙ্ক? এই পরিমাণ, এটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, এটা আমার লাগবে। কিন্তু দেখা গেছে যে জিঙ্ক কিন্তু মার্কেটে যেটা পাওয়া যায় সেটা কিন্তু বিশুদ্ধ নয়, তার সঙ্গে অন্য পদার্থ আরে মিশে থাকে, কাদামাটি এটা সেটা হয়তো মিশে থাকে, বা অন্য কোনো অশুদ্ধি মিশে থাকে, তার সঙ্গে কাদামাটি হয়তো মিশে থাকে। তাহলে যদি মিশে থাকে, তাহলে তোমাকে তো অর্ডার পড়েছে যে এতটা আমার জিঙ্ক লাগবে, তাহলে মার্কেট থেকে তুমি অশুদ্ধ জিঙ্ক কতটা আনবে? এখানে যেরকম তোমার অর্ডার পড়েছে এত কেজি বাদামের, এখানে অর্ডার পড়েছে এত কেজি জিঙ্কের। তাহলে এত বাদাম তোমার যদি ওরাই সাপ্লাই করতে হয়, অন্যজনকে যদি দিতে হয়, তার জন্য তুমি চাষির কাছ থেকে খোলা বাদাম কতটা আনছো? এত পরিমাণ খোলা বাদাম আনছো। এখানেও সেরকম বলছে যে আমার দরকার বিশুদ্ধ জিঙ্ক এতটা। তাহলে দোকান থেকে তুমি অবিশুদ্ধ জিঙ্ক কতটা আনবে, যার দরুন তুমি এতটা জিঙ্ক পেতে পারবে। একই ক্যালকুলেশন। স্যার আমার পার্সেন্টেজ দরকার, এখানে আপনি বলে দিয়েছিলেন যে 80% বাদাম আমরা পাই খোলা বাদাম থেকে। স্যার এখানেও বলে দিন অবিশুদ্ধ জিঙ্কে কত পার্সেন্ট জিঙ্ক রয়েছে অ্যাকচুয়ালি, অবিশুদ্ধ জিঙ্কে কত জিঙ্ক রয়েছে। এখানে বলে দেওয়া আছে 88% জিঙ্ক থাকে। 88% জিঙ্ক কথার অর্থ কি? এই কথাটার মানে কি? 88% জিঙ্ক এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে স্যার 88, মানে তুমি যদি গ্রামে বলো তাহলে গ্রামেই করছি, 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবো। বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম, বা 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায় 100 গ্রাম, 100 গ্রাম কি অশুদ্ধ জিঙ্ক থেকে, দেখো ব্যাপারটা, কেসটা হালকা করে হাতে নাও। 88% জিঙ্ক মানে কি? এখানে খোলা বাদামে বাদাম ছিল 80% বাদাম, মানে 100 গ্রাম যদি আমি খোলা বাদাম আনি, ওই ঢাকনা সহ বাদাম আনি, সেখান থেকে
বিশুদ্ধ বাদাম পেতাম 80 গ্রাম, এখানেও সেরকম। জিঙ্ক তো আমার তো এটা বিশুদ্ধ জিঙ্ক লাগবে, এই যে জিঙ্কটা যেটা ক্যালকুলেশন, এটা তো আমার বিশুদ্ধ জিঙ্ক, এটাই আমার দরকার। কিন্তু মার্কেটে তো এটা অশুদ্ধ হিসাবে পাওয়া যায়, এই জিঙ্কটা অন্য সঙ্গে মিশে থাকে, অন্য কোনো পদার্থের সঙ্গে মিশে থাকে। তাহলে সেখান থেকে বিশুদ্ধ জিঙ্ক মানে আমাকে বলছে যে তোমার এতটা জিঙ্ক দরকার, তার জন্য তুমি মার্কেট থেকে অশুদ্ধ জিঙ্ক কতটা আনবে, দিলে সেখান থেকে এইটা বিশুদ্ধ পাওয়া যাবে। স্যার পার্সেন্টেজ দিয়েছি 88% জিঙ্ক থাকে, তাহলে এই কথার মানে হচ্ছে 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাবো 100 গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে আমার এখন এইটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, এইটার জন্য কতটা অশুদ্ধ জিঙ্ক লাগবে, তাহলে 1 গ্রামের জন্য কত, 100/88 গ্রাম, এটা হচ্ছে অশুদ্ধ জিঙ্ক, এটা হচ্ছে অশুদ্ধ জিঙ্ক। আর এইটা বিশুদ্ধ জিঙ্ক আমি পেতে চাই 65.5 × 7 ডিভাইডেড বাই হচ্ছে 2, এত গ্রাম আমি বিশুদ্ধ জিঙ্ক পেতে চাই। কত গ্রাম অশুদ্ধ জিঙ্ক থেকে আসবে সেটা 100/88 ইন্টু হচ্ছে 65.5 × 7 ডিভাইডেড বাই 2, এত গ্রাম আমার হচ্ছে কি, এটা অশুদ্ধ জিঙ্ক, অশুদ্ধ জিঙ্ক। তাহলে এই পরিমাণ আমার অশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। দেখো খেয়াল করে একটু দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, আই থিঙ্ক তুমি বুঝতে পেরে যাবে। পুরো সিমিলার প্রসেসে আমি একটু মনে মনে, তুমি গয়না ধরো, গয়না সোনার ক্ষেত্রে সোনা খাতটা মেশানো থাকে, যে কোনো যেখানে তুমি বিশুদ্ধ জিনিস পাও না, সেখানে এই পার্সেন্টেজ করে ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, অঙ্কটা এই অবধি ইজি, তারপরে এই জিনিসটা তোমাকে কিন্তু শেষ স্টেপে করতে হবে। ঠিক আছে, ভালো অঙ্ক, খুব ভালো করে রাখবে, টেস্টের পরীক্ষা টরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা, আচ্ছা চালনাটা এখানে স্টিম, এখানে চালনা হবে। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, সেক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম এফি প্রয়োজন। ইকুয়েশন স্যার এত কিছু বুঝি না, আমি পড়ে ইকুয়েশন আগে লিখবো। বিক্রিয়ককে বিক্রিয়ত পদার্থ, মোটামুটি আমি একটা তীর চিহ্ন টেনে দিলাম স্যার, এইদিকে বিক্রিয়ক থাকবে, এরপরে বিক্রিয়ত। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হলো, তাহলে লোহার উপর দিয়ে এফির উপর দিয়ে স্টিম মানে ওয়াটার চালনা করা হলো, ওয়াটার ভেপার চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয়। ফেরোসোফেরিকের সংকেতটা তোমাকে খেয়াল রাখতে হবে, Fe3O4, এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। ঠিক আছে, আমি একবার চেক করে নিই, আমি অ্যাকচুয়ালি করেছিলাম এগুলো সব। হ্যাঁ, Fe3O4 ঠিক আছে, ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তোমাকে তো বলেই দিয়েছে গো, খুব ইজি করে দিয়েছে গো। এত হাইড্রোজেন উৎপন্ন, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত আয়রনের প্রয়োজন। তাহলে আমি এত কিছু জানি না, আগে ব্যালেন্স হয়েছে কিনা দেখি, তারপরে রিলেশন এস্টাবলিশ করবো। স্যার Fe প্লাস ওয়াটার থেকে Fe3O4 প্লাস H2, মনে হয় বিক্রিয়ত পদার্থ ঠিকঠাকই আছে, Feরও কম্পোনেন্ট আছে আর H2রও কম্পোনেন্ট রয়েছে, ঠিকঠাক আছে, ব্যালেন্স করতে হবে। সবসময় অক্সিজেন হাইড্রোজেন ছাড়াও অন্য যে পদার্থ রয়েছে তাকে ধরার চেষ্টা করবে। এখানে দেখো Fe3 রয়েছে, তাহলে 3টা আয়রন রয়েছে, তাহলে এই 3টা আয়রন এই পাশে সমান করার চেষ্টা করি, 3 দিয়ে দিলাম। এইটাকে ধরেই তো আমি ব্যালেন্স করছি, তাহলে এখানে তো চেঞ্জ করবো না নিশ্চয়ই, কারণ এখানে ধরেই তো চেঞ্জ করছি, সবাইকে চেঞ্জ করছি, তাহলে এটা 3 আছে, 3 করলাম। এখানে অক্সিজেন কত, 4টা অক্সিজেন রয়েছে, তাহলে এখানে একটা অক্সিজেন রয়েছে, তাহলে সামনে 4 বসিয়ে দাও, 4টা অক্সিজেন হয়ে গেল। এই 4 বসানোর জন্য হাইড্রোজেন কটা হলো, 4 দুগুণে 8টা, এপাশে হাইড্রোজেন কটা, 2টো ছিল, তাহলে এখানেও 4 বসিয়ে দিলাম, 4 দুগুণে 8টা হয়ে গেল, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, এবার এবার তোমাকে হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে, এবার তোমাকে ক্যালকুলেশনে আসতে হবে। কার সঙ্গে কার রিলেশন রয়েছে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড হাইড্রোজেন উৎপন্ন, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে, তাহলে 8 মোল হাইড্রোজেন, তাহলে কার সঙ্গে রিলেশন গো, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে, তাহলে এটা মোলে আমাকে চেয়েছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম এফি প্রয়োজন, কত গ্রাম এফি, তাহলে এর সঙ্গে রিলেশন, এফির সঙ্গে রিলেশন, হাইড্রোজেনের সঙ্গে এ রিলেশন এফি। ঠিক আছে, তাহলে কত গ্রাম, এটা তাহলে গ্রামে চেয়েছে, কত গ্রাম এফি প্রয়োজন, তাহলে এটা মোলে চেয়েছে, এটা গ্রামে, তাহলে এটা গ্রাম মানে কত গ্রাম, এটা 3 ইন্টু আয়রনের ভর কত, 56, তাহলে 3 ইন্টু 56, এত গ্রাম আয়রন। হাইড্রোজেন কত দরকার, কত মোল দরকার, 4 মোল হাইড্রোজেন দরকার, নয় অ্যাকচুয়ালি 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে এত গ্রাম আয়রন থেকে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার তোমাকে এখানে কি চেয়েছে বলো, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে, তাহলে কি উৎপন্ন করতে, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম এফি প্রয়োজন, এফিটা চেয়েছে, তাহলে ওটাকে ডান দিকে রাখো, তাহলে এটাকে ডান দিকে রাখো, দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 4 মোল কি উৎপন্ন হয়, H2 উৎপন্ন
করতে কত গ্রাম এফি প্রয়োজন? 3 × 56, 3 × 56 গ্রাম এফি প্রয়োজন। আচ্ছা, আর কতটা হাইড্রোজেন দরকার? 8 মোল হাইড্রোজেন দরকার। তাহলে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কতটা লাগবে? 3 × 56 ডিভাইডেড বাই হচ্ছে 4 × 8। তাহলে 4 দুগুণে 8, তাহলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে 6 × 56 এত গ্রাম আয়রন প্রয়োজন। অ্যান্সার তুমি গুণ করে দেবে তারপরে। দেখো কত সহজ, দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ব্যালেন্সটা খেয়াল রাখবে যে এখান থেকে ব্যালেন্সটা শুরু হচ্ছে। কোথা থেকে বলো তো? এইখান থেকে ব্যালেন্স শুরু হচ্ছে। এই Fe3 কে ধরেই আর কি, এখানকার যে 3 রয়েছে এটাকে ধরেই আমরা ব্যালেন্সটা শুরু করছি। দিলেই হয়ে গেল, একদম ইজি। ঠিক আছে, বুঝতে পেরেছো আই থিঙ্ক? একদম কঠিন নয়, একদম কঠিন ভাববে না। তোমাকে তো দেওয়া রয়েছে সব ডেটাগুলো বাবা, তোমাকে শুধু লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে। শুধু লিখে লিখে প্র্যাকটিস করো, এই ইকুয়েশনগুলো নিজের থেকেই নেমে যাবে। আমি তো ট্রিক দিচ্ছি, কোথা থেকে কিভাবে শুরু করবে ব্যালেন্স ইকুয়েশন তো বলে দিচ্ছি। শুধু একটা কাগজ করবে, এই কাগজে মানে একটা একটা কাগজ রাখবে, এই ইকুয়েশনের খাতার যেখানে শুরু হচ্ছে বা একটা পৃষ্ঠাতে তুমি শুধুমাত্র ইকুয়েশনগুলোকে, ব্যালেন্স ইকুয়েশনগুলো লিখে রাখবে। আর রেগুলার ওয়েতে 2-3 দিন প্র্যাকটিস করবে, ইকুয়েশনগুলো নিজে নিজে লিখে প্র্যাকটিস করবে, সব মনে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হয়ে গেল। দেখতে দেখতে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম। একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ বলেছে। ওকে, গ্যাসটির বাষ্প ঘনত্ব আণবিক ভর কত? সিম্পল, আমি পড়ে পড়ে জিনিসগুলো দেখি। বাষ্প ঘনত্ব বলেছে মানে m = 2D ইকুয়েশন ইউজ হবে, তুমি এটা মাথায় সেট করে নাও। ঠিক আছে, কি বলেছে? একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব, গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 5 গুণ। তাহলে ধরে নিলাম ওই গ্যাসীয় মৌলটা হচ্ছে এ, একটা গ্যাসীয় মৌল ধরি, গ্যাসটি হলো এ, গ্যাসটি হলো এ। ঠিক আছে, এ গ্যাস, তার বাষ্প ঘনত্ব, তাহলে ওই গ্যাসের মানে এ এর বাষ্প ঘনত্ব ধরে নিলাম, এ এর বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব যেটাকে আমরা ডি দিয়ে, ভেপার ডেন্সিটিকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডি এ ধরে নিলাম। তাহলে এ এর বাষ্প ঘনত্ব ধরে নিলাম ডি এ সমান হচ্ছে অক্সিজেনের 5 গুণ। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত গো? DO2। অক্সিজেনের বাষ্প ঘনত্ব, ডি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, O2 মানে অক্সিজেনের। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত আমরা জানি কি গো? DO2 অক্সিজেনের বাষ্প ঘনত্ব, m = 2D, এটা হচ্ছে আমাদের রিলেশন। তাহলে ডি সমান কি হবে? এখান থেকে D = হবে m/2। m হচ্ছে আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত? 32, 32 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 16। এটা হচ্ছে অক্সিজেনের বাষ্প ঘনত্ব। m = 2D এর ইকুয়েশন আমি জানি। তাহলে এখানে m হচ্ছে আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, 32/2 মানে হচ্ছে 16। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে, এটা হচ্ছে DO2 আর কি, অক্সিজেনের, এটা ডি নয়, DO2 করে দিই, DO2 আর কি, অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। তাহলে ওই যে আননোন গ্যাস যেটাকে আমরা এ ধরেছি, ওর বাষ্প ঘনত্ব কত হবে? বলেছে অক্সিজেনের 5 গুণ। তাহলে অক্সিজেনের কত? 16, মানে DO2 ইন্টু হচ্ছে 5 গুণ বলেছে তার, তাহলে 5 মানে কত গো? DO2 কত বেরিয়েছে এখানে? 16। তাহলে 16 × 80 হবে। বাষ্প ঘনত্বের কোনো ইউনিট নেই, তাহলে 80 হবে। ঠিক আছে, ওকে, এটাও হয়ে গেল আমাদের 5 গুণ। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব তাহলে কত হয়ে গেল? এটা একটা অ্যান্সার হয়ে গেল, এটা একটা, এটা আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার 1। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। বলছে ওর আণবিক ভর কত? কার আণবিক ভর? ওই আননোন গ্যাসের আণবিক ভর। আমরা সেই একই রকম প্রসেসে যাব। 2 নম্বর পার্টে কি বলেছে? 2 নম্বর পার্ট অ্যাকচুয়ালি, এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট। ওর আণবিক ভর, যে ওর আণবিক ভর m = 2 × d বলেছে, 2 × d। তাহলে 2 × d এর মান কত? ওই আননোন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? d বলতে ডি এ আর কি, মানে ওই আননোন গ্যাসের আণবিক ভর জিজ্ঞাসা করে, তাহলে তার বাষ্প ঘনত্ব × 2 করতে হবে। তাহলে 2 × তার বাষ্প ঘনত্ব কত? 80। তাহলে 160 হচ্ছে তার আণবিক ভর। আণবিক ভরের কোনো একক থাকবে না, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার, এটাও অ্যান্সার, অ্যান্সার শুধু লিখে দিচ্ছি, অ্যান্সার হয়ে গেল।
যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে মৌলের পারমাণবিক ভর কত? বলছে এই যে এ গ্যাসটা এটা হচ্ছে ত্রিপরমাণুক গ্যাস। ভালো করে বুঝবে জিনিসটা কি বলছে। মুখস্থ করে তো সবাই করে দাও, কিন্তু বোঝাটা হচ্ছে আসল। হ্যাঁ, নতুন কোশ্চেন দিলে যাতে তুমি সলভ করতে পারো। হ্যাঁ, বলছে যদি মৌলটি ত্রিপরমাণু হয় মৌলের পারমাণবিক ভর কত? ত্রিপরমাণু বলতে তিনটে পরমাণু রয়েছে। তাহলে ধরে নিই যে মৌলটা হচ্ছে A3, ঠিক আছে? তাহলে তার ভর কত হবে গো? পারমাণবিক ভর কত, মানে আণবিক ভর কত হবে? আমাকে পারমাণবিক ভর চেয়েছে। পারমাণবিক ভর মানে প্রত্যেকটা পরমাণুর ভর। আচ্ছা, এখানে তিনটে পরমাণু রয়েছে, তাহলে তিনটে পরমাণুর ভর কত হবে? 3 ইন্টু প্রত্যেকটা পরমাণুর ভর কত? প্রত্যেকটা পরমাণুর ভর কত? এখানে ধরে নিই তাহলে যে প্রত্যেকটা পরমাণুর ভর হচ্ছে কত, এক্স ধরে নিই। এক্স এক্স হচ্ছে প্রতিটি এ পরমাণুর ভর, ঠিক আছে? এক্স হচ্ছে প্রতিটি এ পরমাণুর ভর। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে এ হচ্ছে ত্রিপরমাণু, মানে তিনটে পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে। তাহলে ওর ভর কত হবে? টোটাল ভর কত হবে? তিনটে তো পরমাণু, প্রত্যেকটার ভর হচ্ছে এক্স করে, তাহলে 3x হচ্ছে ওর টোটাল ভর। ঠিক আছে, 3x হচ্ছে টোটাল ভর। এবার এই 3x মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি না, এই যে 3x ইকুয়ালস টু, প্রশ্ন অনুসারে আর কি আমরা লিখতে পারি 3x ইকুয়ালস টু, আমরা লিখতে পারি ওই ওর আণবিক ভরের সঙ্গে সমান 160-এর সঙ্গে সমান। কেন বলো তো? আমি কেন করলাম বলো তো? ভাবছে স্যার এরা বুঝতে পারছি না। দেখো আমি বলে দিচ্ছি, দেখো A3 এর আণবিক ভর কত? আণবিক ভর মানে টোটাল অণুর ভর। অণুতে তিনটে পরমাণু রয়েছে, তাহলে প্রত্যেকের ভর যদি এক্স করে হয় তাহলে তিনটে পরমাণুর ভর কত হবে? 3x হবে। তাহলে এইটা হচ্ছে তার আণবিক ভর। আবার আণবিক ভর সমান এম সমান আমরা তো এক্ষুনি বের করলাম 160, ওই যে এ এর 160 বের করেছি। তাহলে আমরা বলতে পারি না 3x, আমরা এই এক্স ধরে করলাম 3x, আর এখানে অ্যাকচুয়ালি আমরা বের করেছি 160। তাহলে এখানে এক্স সমান কত বেরোবে? এক্স সমান হচ্ছে 160 ডিভাইডেড বাই হচ্ছে 3, তাই না? তাহলে কত? 3×5 = 15, 15 আর 3×3 = 9, নাকি 3×5 = 15, 3×3 = 9, এই 3 এরকম করে কিছু একটা হবে। এটা হচ্ছে তার পারমাণবিক ভর, তাই না? অতএব এ এ এ অতএব A3 এর পারমাণবিক ভর সমান হচ্ছে 53.3। এবার যদি বলতো গ্রাম পারমাণবিক ভর কত, তাহলে 53.3 গ্রাম লিখতে আরো 3333 করে যাবে। 53.33 করতাম তো, মানে তখন গ্রাম করতাম। কখন গ্রাম করব? যদি গ্রাম পারমাণবিক ভর বলতো। এমনি পারমাণবিক ভরের কোনো একক থাকে, তাই না? হয়ে গেল। এইভাবে হচ্ছে কোশ্চেনটা সলভ করে নিলাম। ক্লিয়ার? আই থিঙ্ক ওকে, ক্লিয়ার। চল, এরপরে 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে এসটিপিতে কত আয়তনে CO2 গ্যাস পাওয়া যাবে? সেই একই রকম আয়তনারে মিক্সিং করা রয়েছে। স্যার আগে ইকুয়েশন আঁকুন, তারপরে দেখছি। 1 কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি, CaCO3 একে উত্তপ্ত করছি। এসটিপিতে কত আয়তনে CO2 পাওয়া যাবে? তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? CO2 পাওয়া যাবে। দেখো ব্যালেন্স কিন্তু হয়নি, কারণ কার্বন ডাই অক্সাইড তো এখান থেকে এসছে। উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইডও উৎপন্ন হয়, এটা তোমাকে একটু জানতে হবে, এটা মনে রাখতে হবে। CO2 শুধু উৎপন্ন হয় না, ক্যালসিয়াম অক্সাইডও এখান থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে একদম। দেখো ব্যালেন্স হয়ে গেছে। CO2 তো এখান থেকে একটা অক্সিজেন বেরোলো, CO2 বেরিয়ে যাওয়ার পরে ওই অক্সিজেন এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে CO উৎপন্ন হয়ে গেল। ওকে, কার সঙ্গে কার রিলেশন? এত কিলোগ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এর সঙ্গে রিলেশন এত কিলোগ্রাম। এটা অ্যাকচুয়ালি গ্রামে রয়েছে, মানে কিলোগ্রামে রয়েছে। তো বেসিক্যালি এটাকে আমাকে কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে আসতে হবে, মানে পরিমাণের এককে রয়েছে। এসটিপিতে কত আয়তনে CO2, তাহলে CO2 এর সঙ্গে রিলেশন কত আয়তনে, তাহলে এটা লিটারে বের করব। ঠিক আছে, এসটিপিতে চেয়েছে। দেখো এখানে ইকুয়েশন অনুযায়ী তুমি আগে করেছো যে ক্যালসিয়াম কার্বনেটের ভর কিন্তু 100 গ্রাম, তুমি আগে করেছো। আর CO2 এর হচ্ছে তুমি ক্যালকুলেশন এর আগেও করলে যে 44 গ্রাম। ঠিক আছে, তাহলে কি করতে বলেছে? উত্তপ্ত করতে কত আয়তনে CO2, তাহলে CO2 যেটা কত আয়তনে CO2 গ্যাস পাওয়া যাবে, মানে CO2 চেয়েছে, মানে CO2 কে ডান দিকে রাখবে। তাহলে এই তো ডান দিকেই রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 100 গ্রাম COCO3 উত্তপ্ত করলে উত্তপ্ত করলে 44 গ্রাম। আচ্ছা,
আমার তো গ্রামে চাইনি, ভুল হয়ে গেল। উত্তর তো এসটিপিতে কত আয়তন, দ্যাট এটা গ্রামে আমি কেন নেব? আমার তো এটা আয়তন, দেখেছো তো বেকার হয়ে যেত এক্ষুনি। এখানে কিছু নেই, মানে 1 রয়েছে, মানে এসটিপিতে 22.4 লিটার হবে, তাই না? তাহলে 100 গ্রাম উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। ঠিক আছে। আর 1 কিলোগ্রামকে উত্তপ্ত করতে হবে। 1 কিলোগ্রাম মানে কি গো? 1 কিলোগ্রাম মানে এখানে তুমি লিখে নেবে যে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে? 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1000। 10 একটা থাকবে, মানে হচ্ছে 224 লিটার হবে। এটা উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচে অতএব নির্ণয় উত্তর দিয়ে লিখে দেবে, অতএব নির্ণয় উত্তর এত। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কত সহজ। শুধু এইখানে এই কিলোগ্রাম দেওয়া ছিল, এটাকে গ্রামে ট্রান্সফার করতে হবে। এটা তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। নাহলে তুমি এটাকে কিলোগ্রাম করতে হতো, এত কিলোগ্রাম থেকে এত লিটার পাওয়া যায়, 1 কিলোগ্রাম থেকে কত পাওয়া যায়, এভাবে করতে পারে। ঠিক আছে, নেক্সট। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 ন্যানোমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা কয় দীর্ঘইকার হবে, বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে? দেখো, আমি কিছু বলবো না, এখানে শুধু আগে ইকুয়েশন লেখো, হ্যাঁ, আর কিছু না। এত এটিএম চাপে 1 লিটার, তবে এটা আমি বলে দিচ্ছি, একটা হিন্টস পাচ্ছ নিশ্চয়ই, এসটিপিতে বলেনি। এখানে আলাদা চাপ এবং উষ্ণতা দেওয়া রয়েছে, মানে স্যার এখানে কিন্তু আমাকে এসটিপিতে ট্রান্সফার করতে হবে। এসটিপিতে ট্রান্সফার করতে হলে P1V1/T1 P2V2/T2 এই ইকুয়েশনকে কাজে লাগাতে হবে। আগে ইকুয়েশন লিখি, তারপর দেখছি। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে, তাহলে কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে। CO2 কে ডান দিকে রাখলাম। কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া হবে। ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া করাতে হবে, উৎপন্ন হবে CO2। এটা তো বলেই দিয়েছে এগুলো। এবার তুমি একটু খেয়াল করে দেখো, একটু আগে তোমরা করছিলে না, মানে আমরা ডিসকাস করছিলাম যে কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অবশ্যই মানে যখন এই কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, লবণ জল তো উৎপন্ন হবেই, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। তাহলে লবণ আর জল স্যার নেই। লবণ কি লবণ উৎপন্ন হবে? ম্যাগনেসিয়ামে ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। সেখানে ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর জল উৎপন্ন হবে, H2O উৎপন্ন হলো। ঠিক আছে, আচ্ছা, এবার ব্যালেন্স করতে হবে। স্যার এটা তো আগেও করিয়েছেন যে এই 2টাকে ধরেই অ্যাকচুয়ালি ব্যালেন্সটা হয়, এই যে 2টাকে ধরে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে ধরেই যেহেতু করছি, তাহলে এটা এমজি কিন্তু একটাই ধরতে হবে। তাহলে এখানে একটা এমজি রয়েছে, এখানে একটা এমজি রয়েছে। এখানে 2 বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন কটা হয়ে গেল? 2টো। এখানে হাইড্রোজেন 2টো। আচ্ছা, অক্সিজেন কটা? অক্সিজেন এখানে হচ্ছে 3টে, এখানে 2টো, একটা। হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, কার সঙ্গে কার রিলেশন এখানে? আহ, এত লিটার CO2 উৎপন্ন করতে, 1 লিটার CO2 উৎপন্ন করতে, তাহলে এটা হচ্ছে লিটারে রয়েছে, এটা লিটারে রয়েছে। কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে বিক্রিয়া ঘটাতে হবে? তাহলে MgCO3 এর সঙ্গে CO2 এর রিলেশন, এটা বিক্রিয়া করাতে হবে। ঠিক আছে, এইটার সঙ্গে রিলেশন। তো এত লিটার CO2 উৎপন্ন করতে, তাহলে এটা লিটারে রয়েছে, আর এটা হচ্ছে গ্রামে তোমাকে বের করতে বলেছে। তাহলে এর গ্রামটা বের করে ফেলো। ম্যাগনেসিয়ামের কত গো? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, 12 দুগুণে 24। ম্যাগনেসিয়াম হচ্ছে 24 প্লাস কার্বনেটের কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন 16 × 3 = 48, তাই তো? এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, 48। তাহলে এটা হচ্ছে 50, 60, 60, 70, 80, 84। তাহলে এটা হচ্ছে 84 গ্রাম। 84 গ্রাম। আচ্ছা, পেন, একটা পেন, এক সেকেন্ড। এই পেনটা ভার লাগছে। 84 গ্রাম, এই পিছন দিয়ে লিখবো। 84 গ্রাম হুম, এটা তো লিটারে দেওয়া রয়েছে। এসটিপিতে আয়তন কত? এসটিপিতে কিন্তু এটা এসটিপিতে করছি। এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। এটা এসটিপিতে 22.4 লিটার এসটিপিতে।
সমস্যা একটা জায়গায়, যে আয়তনটা এখানে দেওয়া রয়েছে, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস এত চাপে 750 মিলিমিটার চাপে 1 লিটার CO2 উৎপন্ন করতে, তাহলে কতটা CO2 উৎপন্ন করতে চাইছে? 1 লিটার CO2। তুমি তাহলে তো এখানে এরকম ক্যালকুলেশন করে দেবে যে স্যার কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 দরকার বলেছে, তাহলে MgCO3 কে ডান দিকে রাখবো, তাহলে স্যার এখানে তো এরকম করে দেবো 22.4 লিটার আমার হচ্ছে CO2 পেতে ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে 84 গ্রাম, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লাগে, আর 1 লিটারের তো আমার এখানে CO2 উৎপন্ন করতে হবে, 1 লিটার CO2 উৎপন্ন করতে হবে, তাহলে 84 ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার ইন্টু হচ্ছে 1-এর জন্য তো হয়ে গেছে, এটা হচ্ছে স্যার 84 গ্রাম, মানে এত গ্রাম উত্তর হয়ে যাবে। এটা কি উত্তর হবে? অ্যাকচুয়ালি এটা উত্তর হবে না। কেন উত্তর হবে না? তার কারণ যে আয়তনটা দেওয়া রয়েছে, এই যে 1 লিটার আয়তনটা দেওয়া রয়েছে, এটা কিন্তু এসটিপিতে আয়তন দেওয়া নেই, কিন্তু তুমি তো ধরে করলে এসটিপিতে। দেখো 1 মোলের আয়তন কত এসটিপিতে? 22.4 লিটার বাই 22.4 লিটার। তাহলে এই 22.4 লিটার যেটা ধরলে সেটা কিন্তু এসটিপিতে আয়তন, সেই অনুযায়ী করলে। বাট এই যে 1 লিটার CO2 যেটা উৎপন্ন করতে হবে, এটা কিন্তু অবভিয়াসলি এসটিপিতে তুমি ধরেছো, এটা কিন্তু এসটিপিতে তুমি ধরেছো 22.4 লিটারে এত গ্রাম লাগে আর 1 লিটারে, কিন্তু এই যে 1 লিটার আয়তন, এটা তো এসটিপিতে আয়তন নয়, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে নয়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যদি হতো তাহলে কত ডিগ্রি সেলসিয়াসে? 0 ডিগ্রি সেলসিয়াসে, এবং 760 mm যদি বলতো যে 1 লিটার আয়তন, তখন কিন্তু এসটিপিতে বোঝাতো। বাট এখানে তো ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট প্রেসারে CO2 এর আয়তন তোমাকে দিয়েছে, তাহলে তোমাকে কিন্তু এখানে এইটা ইউজ করা যাবে না। তাহলে তোমার টার্গেট হচ্ছে এই 1 লিটার আয়তনকে তোমাকে এসটিপিতে ট্রান্সফার করতে হবে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM চাপে এই 1 লিটারটা কত আয়তনে দাঁড়াচ্ছে দেখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 760 ATM এ এই 1 লিটার আয়তনটা কত আয়তনে দাঁড়াচ্ছে, সেই আয়তনের জন্য কতটা আমার ম্যাগনেসিয়াম কার্বনেট লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এখানে কিন্তু এটা কিন্তু ভুল, তাই এটা মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এটা আমি একটু রাখি, তোমাদের এটা কখনো লাগতে পারে। আমি অ্যাকচুয়ালি এটা একটু বক্স করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা বক্স করে রেখে দিচ্ছি। এটা কিন্তু মিস্টেক, এটা রং, এটা কিন্তু রং, এটা হবে না, ওই জন্য আমি এখানে পাশে লিখে দিলাম। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে ওই যে 1 লিটার আয়তন, ওই 1 লিটার আয়তনটা এসটিপিতে কত হচ্ছে, তাহলে তার জন্য আমরা বয়েলের সূত্র ইউজ করব। তাহলে লিখবে এখানে বয়েলের সূত্র অনুযায়ী, মানে সরি বয়েল চার্লসের কম্বাইন্ড সূত্র অনুযায়ী P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই হচ্ছে T2। P1 মানে হচ্ছে এই যে ইনিশিয়াল টেম্পারেচার আর প্রেসার যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের T1, মানে কত গো? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 27 প্লাস 273, কত? 300 কেলভিন। এত চাপ, এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে V1, ঠিক আছে? এবার আমি বসিয়ে দিই P1 এর মান কত? P1 হচ্ছে 760 mmHg, 760 mmHg। V1 কত? আয়তন হচ্ছে 1 লিটার, এটা করে দিলাম mmHg। V1 এর মান কত? 1 লিটার ডিভাইডেড বাই P1 V1 বাই T1 এর মান কত? 300 কেলভিন ইকুয়ালস টু P2 V2 বাই T2। এখানে দেখো P2 বলতে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমি নিয়ে যেতে চাইছি, তাহলে স্ট্যান্ডার্ড প্রেসারের মান কত গো? 1 ATM। আচ্ছা, এর ATM এ নেব না, তার কারণ mmHg তে রয়েছে, তাই mmHg তে আমি নিয়ে আসবো, বসাবো। তাহলে এটা mmHg তে বসাবো। এখানে যেহেতু mmHg তে রয়েছে না, তাহলে আমি 1 ATM কে mmHg তে নিয়ে আসবো 760 mmHg। অ্যাকচুয়ালি V2 র মান আমি জানি না, এইটা অ্যাকচুয়ালি বের করতে হবে আমাকে। এই যে ফাইনাল আয়তনটা, এটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে V2 আমি তো জানি না কত লিটার আয়তন। আচ্ছা, T2 র মান কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান কত? আমি তো স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাইছি, এসটিপিতে নিয়ে যেতে চাইছি। তাহলে এসটিপিতে T2 র মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে 273 কেলভিন। তাহলে এখান থেকে V2 সমান কত আসবে? দেখো mmHg কেটে যাবে, লিটার সরি লিটার নয়, কেলভিন কেলভিন কেটে যাবে, তাহলে V2 র মানটা কি হবে? লিটারে আসবে, লিটার থেকে গেছে, তাহলে V2 সমান কত হবে গো? 760 ইন্টু 273 ডিভাইডেড বাই, আচ্ছা এটা তো 760 ছিল না, 750 ছিল, আমি মিস্টেক করে দিয়েছি।
750 ছিল গো, 750 ছিল এটা, তাই না? তাহলে 750 ইন্টু 273, আর এটা হচ্ছে 760 দিয়ে ভাগ করতে হবে। এইটা হচ্ছে লিটার, এই লিটারটা হচ্ছে এসটিপিতে আয়তন। এবার তুমি সেই এই ক্যালকুলেশনটা করো, মানে 1 লিটার আর বসানো যাবে না, এই লিটারের জন্য কতটা গ্রাম দরকার সেটা তোমাকে বের করতে হবে। এবার তুমি করে ফেলো। কি করবে, গ্রামটাকে ডান দিকে রাখবে, তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 এর জন্য mgCO3 লাগে কত? mgCO3 লাগে হচ্ছে 84 গ্রাম mgCO3, এত গ্রাম লাগে। আর একের জন্য কত? 84 ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, সরি লিটার নয়, গ্রাম। আর এত লিটারের জন্য কত? 750 ইন্টু 273 ডিভাইডেড বাই 760। এত লিটারের জন্য কত লাগবে? তাহলে 84 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 750 ইন্টু 273 বাই হচ্ছে 760। ঠিক আছে, তাহলে এত গ্রাম লাগবে। এবার একে কাটাকুটি করবে, যেটা আসছে সেটা অ্যান্সার হবে আর কি, এত গ্রাম হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যতটা কাটাকুটি করলে যেটা হয় সেটাই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? এই টাইপটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। যদি কঠিন অঙ্ক দেয় কখনো, এইরকম টাইপের দেবে। ব্যাপারটা থিমটা শুধু বোঝার চেষ্টা করো, যে আমাকে এসটিপিতে দেওয়া নেই, তাই আমি এসটিপিতে আয়তনটাকে ট্রান্সফার করে নিলাম, যে টেম্পারেচার প্রেসার দেওয়া ছিল সেই থেকে আমি এসটিপিতে ওই আয়তনটা কত হবে সেটা ট্রান্সফার করলাম P1 V1 বাই T1 P2 P2 বাই T2 দিয়ে। সেই অনুযায়ী অঙ্ক করবে। এই অঙ্ক, এই পাশের যেটা করলাম এটা কিন্তু করবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে, মাথায় থাকে জানো, এই টাইপটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক দেখে নিই। যদি 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তবে এনটিপিতে কত আয়তন, এনটিপি এসটিপি প্রায় কাছাকাছি, কত আয়তনের H2 গ্যাস উৎপন্ন হবে? তাহলে ফটাফট করি, যদি এত গ্রাম জলকে সোডিয়ামের সঙ্গে, তাহলে জলকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে, বিক্রিয়া ঘটানো হয়, তবে এনটিপিতে কত আয়তনে H2 গ্যাস? তাহলে H2 গ্যাস তো পাক্কা উৎপন্ন হবে। জলের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাহলে এখানে NaOH উৎপন্ন হয়। এটা একটু মনে রাখতে হবে, NaOH উৎপন্ন হয়। আর এর ব্যালেন্সটা এখানে 2 দিয়ে শুরু করবে। ঠিক আছে, এটা তোমাকে একটু ট্রিক তোমাকে বলবো, ক্লাস 9-এ অ্যাসিড ক্ষার লবণে তোমরা পড়েছিলে। এটা 2 বসিয়ে দিলে, তাহলে এই অনুযায়ী দুটো হয়ে গেল, মানে এখানে 2 বসিয়ে দিলে সোডিয়াম 2 হয়ে গেছে। আচ্ছা, অক্সিজেন কটা হলো? দুটো। অক্সিজেন দুটো, এখানেও অক্সিজেন তোমাকে তাহলে দুটো করতে হবে, 2 বসিয়ে দিলে। হাইড্রোজেন কটা হয়ে গেল বসানোর সঙ্গে সঙ্গে? 2 2 4, তাহলে এখানে দুটো, এখানে তো 2 গুণিত একটা হাইড্রোজেন, 2 একে 2, আর এটা 2 4 হয়ে গেল, এই ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে 2 দিয়ে শুরু করেছি অ্যাকচুয়ালি, এটা তুমি একটু খেয়াল রাখবে যে এখানে 2 দিয়ে আমি অ্যাকচুয়ালি শুরুটা করেছিলাম। ঠিক আছে, ওকে। এবার কার সঙ্গে কার রিলেশন? যদি 4.5 গ্রাম জলকে সোডিয়ামের সঙ্গে, তাহলে জলের সঙ্গে, এটা গ্রামে রয়েছে, জলের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া করানো হয়, তবে এনটিপিতে কত আয়তনের H2 গ্যাস? H2 গ্যাসের সঙ্গে এটা অ্যাকচুয়ালি আয়তনের রিলেশন, এটা হচ্ছে আয়তনের আর এটা হচ্ছে গ্রামের। ঠিক আছে, এবার আমি তাহলে বাই ইকুয়েশন দেখে নিই। বাই ইকুয়েশন গল্পটা কি? এটা গ্রামে চেয়েছে, তাহলে 2 গুণিতক ওয়াটারের হচ্ছে 18, মানে H2O তো তুমি জানো, H2O কে ভাঙলে মানে এর আণবিক ভর কত? একটা একটা হাইড্রোজেনের জন্য 1 1 করে, তাহলে দুটোর জন্য 2 প্লাস হচ্ছে 16, মানে হচ্ছে 18 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 গুণিতক 18, এত গ্রামের জন্য হাইড্রোজেন কত লাগে? দেখো এখানে লিটারে চেয়েছে, 1 মোল মানে হচ্ছে এসটিপিতে 22.4 লিটার হবে। ঠিক আছে, এনটিপিতে কত আয়তনে H2 গ্যাস উৎপন্ন হবে? তাহলে যেটা দরকার সেটাকে ডান দিকে রাখো, তাহলে এত আয়তনে, তাহলে এই তো বুঝতে পেরে গেছো যে 36 গ্রাম H2O থেকে 22.4 লিটার H2 গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, আর 4.5 গ্রাম জল থেকে কত উৎপন্ন হবে? তাহলে 4.5 গ্রাম জল থেকে কতটা উৎপন্ন হবে? তাহলে 22.4 লিটার ডিভাইডেড বাই হচ্ছে 36 ইন্টু হচ্ছে 4.5, এত লিটার। যেটা হবে সেইটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, এত লিটার হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এইগুলো তোমাকে একটু করে ফেলতে হবে।
হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের প্রসিজিয়ার। তো ব্যালেন্সটা তোমাকে এখানে খুব টেক কেয়ার করতে হবে। ব্যালেন্স যদি তোমার হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ওই ব্যালেন্স হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই অঙ্কটা একটু ছেড়ে রাখছি। একটু একটু এর ব্যাপার-স্যাপার রয়েছে ক্যালকুলেশনে, একটু পরে করছি। খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম, গ্রাম অ্যাকচুয়ালি জিএম নয়, অ্যাকচুয়ালি জি শুধু লেখা উচিত, গ্রাম অ্যাকচুয়ালি জিএম নয়। খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন হবে? এটা বেশ ভালো ইন্টারেস্টিং কোশ্চেন, একটু খেয়াল করতে হবে জিনিসটা। দেখো ক্যালসিয়াম কার্বনেট এর এই অঙ্কের থিমটা বোঝার চেষ্টা করো। ধরো সাপোজ একটা তুমি কন্টেনারে তুমি ক্যালসিয়াম কার্বনেট নিয়েছো, এখানে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তুমি এখানে নিয়েছো CaCO3, এখানে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি এখানে উত্তপ্ত করছো স্ট্যান্ড দিয়ে, অবভিয়াসলি তুমি স্ট্যান্ড দিয়ে তুমি তাকে স্ট্যান্ডের উপরে তুমি রেখেছো। উত্তপ্ত করলে এখান থেকে কি বেরোবে? তুমি তো জানো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এখান থেকে CO2 গ্যাস আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা কিন্তু ওখানে পড়ে থাকবে। বাকি কার্বন ডাই অক্সাইড এটা তো গ্যাস, এটা গ্যাস, তাই এ হচ্ছে উড়ে চলে যাবে, এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, এটা উড়ে চলে যাবে। ধরো সাপোজ তুমি এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তুমি রেখেছো, ক্যালসিয়াম কার্বনেট নিয়ে তুমি উত্তপ্ত করা শুরু করেছো। মন দিয়ে বুঝবে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে এখানে উত্তপ্ত করছো। তাহলে বাবু কিছুক্ষণ উত্তপ্ত করার পরে তুমি তো খোলা পাত্রে তুমি জিনিসটা তো করছো, মানে তুমি তো এখানে তো ঢাকনা কিছু দাওনি, তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে? এখান থেকে কি বেরিয়ে যাবে? গ্যাস যাবে, CO2 গ্যাস স্যার বেরিয়ে যাবে, CO2 গুলো হচ্ছে বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে যাবে। CO2 বেরিয়ে গেলে কি হবে? এখানে কি পড়ে থাকবে শুধুমাত্র? স্যার এখানে শুধুমাত্র পড়ে থাকবে কঠিন COCO3, সরি কঠিন CO, এটা হচ্ছে কঠিন CO এখানে পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? কঠিন CO। তাহলে যদি তোমাকে বলি যে স্যার এখানে 100 গ্রাম থেকে আমি শুরু করেছিলাম, এখন কতটা পড়ে রয়েছে? এটা স্ট্যান্ড অবভিয়াসলি রয়েছে, হ্যাঁ এখানে স্ট্যান্ড রয়েছে, তার জালির উপরে ধরো বসছে। এখানে এখন ক্যালসিয়াম অক্সাইড কতটা রয়েছে? তাহলে তুমি বলবে স্যার 100 গ্রাম তো পাক্কা নেই এখানে, কারণ CO2 বেরিয়ে চলে গেছে তো এখানে। ধরে নাও সাপোজ এখানে ক্যালসিয়াম অক্সাইড ধরো 60 গ্রাম রয়েছে, ক্যালসিয়াম অক্সাইড CO 60 গ্রাম। তাহলে ভরের কতটা পরিবর্তন করলো? তাহলে ভরের পরিবর্তন হয়েছে, তাহলে ভরের পরিবর্তন কত হলো? ভরের পরিবর্তন কতটা হলো? তাহলে 100 গ্রাম নিয়ে তুমি শুরু করেছিলে, এখন পড়ে আছে হচ্ছে 60 গ্রাম, তাহলে ভরের পরিবর্তন হচ্ছে 40 গ্রাম। এইটাই তো ভরের পরিবর্তন বোঝায়। যদি তোমাকে বলে যে শতকরা ভরের পরিবর্তন, স্যার 100 গ্রামের জন্যই তো এতটা পরিবর্তন, তাহলে এটাই হচ্ছে শতকরা ভরের পরিবর্তন। তাহলে ভরের পরিবর্তন ব্যাপারটা হচ্ছে এইটা, যে ছিল এটা, ও উত্তপ্ত করলে কিছুটা চলে গেছে, যে এখন পড়ে রয়েছে এটা, তাহলে যেটা ছিল আর এখন পড়ে রয়েছে তাদের বিয়োগ করলেই তো ভরের কতটা পরিবর্তন হয়েছে বের করবে। ঠিক আছে, এই স্টাইলে হচ্ছে এই অঙ্কটা। এখানে এবার কি বলেছে একটু দেখে নিই। বলছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, ক্যালসিয়াম কার্বনেট একে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে CO2 গ্যাস উৎপন্ন হবে। উত্তপ্ত করলে শতকরা হিসাবে ভরের কি পরিবর্তন ঘটে? শতকরা ভরের পরিবর্তন। আচ্ছা ভরের পরিবর্তন আগে কত হয় দেখি, তারপরে শতকরা ভরের পরিবর্তনে যাব। বাবু একটু খেয়াল করে দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100 গ্রাম, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে, দেখো ক্যালসিয়াম হচ্ছে 40 আর CO কার্বন হচ্ছে 12 আর এর 16 3 48, তাহলে এটা হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই আমরা CO কতটা পাই? CO CO পাই ক্যালসিয়াম হচ্ছে 40 গ্রাম, আর অক্সিজেন কত? 16, তাই তো? গ্রাম আণবিক ভর আর কি, 40 50 তাহলে 56 গ্রাম। ক্যালসিয়াম হচ্ছে 40 আর এটা 16, 56 গ্রাম। আর CO2 কতটা উৎপন্ন হয়েছে? CO2 হচ্ছে 44 গ্রাম উৎপন্ন হয়েছে CO2। এবার এই CO2টা উড়ে পালিয়ে গেছে, এ তো উড়ে পালিয়ে গেছে, এটা তো গ্যাস, এটা তো উড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই CO2টা তাহলে কতটা পালিয়ে গেছে? এই যে CO2টা চলে গেছে, এইটা কত চলে গেছে এখান থেকে? 44 গ্রাম চলে গেছে। তাহলে পড়ে আছে কত? এতটা পড়ে আছে, তাহলে ভরের পরিবর্তন কত? তাহলে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে ভরের পরিবর্তন
ইকুয়ালস টু কত, 100 ছিল এখন 56তে রয়েছে, তাহলে ভরের পরিবর্তন 100 মাইনাস 56 মানে কত গো, 40, 50, 56, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 4.4 গ্রাম, তাই তো। 56, 4, 60, 44 গ্রাম। 4.4 কোথা থেকে এলো, 44 গ্রাম। 56, 4, 60, 44 গ্রাম। একটু এদিকে নিয়ে চলে আসি যাতে একটা লাইনে হয়ে যায়। খেয়াল করে দেখবে কিন্তু কিভাবে অঙ্কটা করছি। ভরের পরিবর্তন হচ্ছে এত, তাহলে 100 গ্রামকে উত্তপ্ত করলে ভরের পরিবর্তন হচ্ছে 44 গ্রাম। এবার এখানে কতটা উত্তপ্ত করছে, 10 গ্রামকে উত্তপ্ত করছে। তাহলে যদি 10 গ্রামকে যদি উত্তপ্ত করি, 10 গ্রামকে যদি উত্তপ্ত করি, তাহলে ভরের পরিবর্তন কত হবে, 10 গ্রামকে উত্তপ্ত করলে ভরের পরিবর্তন হবে 44 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 10, 10 10 এ 100, তাহলে 4.4 গ্রাম, এটা হচ্ছে ভরের পরিবর্তন। তাহলে 10 গ্রামকে উত্তপ্ত করলে ভরের পরিবর্তন কত হলো, 4.4 গ্রাম। তাহলে এখানে উত্তর লেখো যে অতএব 10 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে একটু উপরের দিকে তুলে দিলে ভালো হবে মনে হচ্ছে। অতএব 10 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে ভরের পরিবর্তন হয় 4.4 গ্রাম। আর তোমাকে শতকরা ভরের পরিবর্তন জিজ্ঞাসা করেছে, শতকরা। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে, 4.4 ডিভাইডেড বাই হচ্ছে 10 গুণিত হচ্ছে 100, 10 10 এ তাহলে 44। 100 গ্রামকে উত্তপ্ত করলে 44 ভরের পরিবর্তন হবে 44 গ্রাম। অতএব তাহলে কত কত পার্সেন্ট হচ্ছে, 44% হচ্ছে ভরের পরিবর্তন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অ্যান্সার। একবার চেক করে নিতাও, আমি অ্যাকচুয়ালি করেছিলাম এই অঙ্কটা একবার। আচ্ছা 5.6 আসছে কেন? কিছু কি গন্ডগোল হলো? ক্যালসিয়াম কার্বনেট CO2 ঠিকঠাকই তো আছে মনে হচ্ছে। ভরের পরিবর্তন হচ্ছে, ভরের পরিবর্তন মানে কোনটা, 100 গ্রাম ছিল এখন আছে 56, 56 তো 40 50 60 56, হ্যাঁ। তাহলে ভরের পরিবর্তন কত হচ্ছে, 100 গ্রাম থেকে 56 মানে হচ্ছে 44 গ্রাম হচ্ছে ভরের পরিবর্তন হয়েছে। এই 44 গ্রাম তো পালিয়ে গেছে, দেখাই যাচ্ছে তো। তাহলে 10 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম ভরের কি পরিবর্তন হবে, 4.4 গ্রাম। অ্যাকচুয়ালি 100 গ্রামের জন্যই তো ভরের পরিবর্তন, সেটাই তো শতকরা ভরের পরিবর্তন। 44 তো হবে বলে মনে হচ্ছে আমার। ওকে, হুম 44%ই হবে, শতকরা ভরের পরিবর্তন 44%ই হবে। আর কি, এটাই তো হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, এটাই হবে। আমার মনে হয় ইউটিউবে মনে হয় এইরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম, সেখানে মনে হয় ভুল হয়েছে।
মনে হচ্ছে আমার সেখানে মনে হয় এই 44 থেকে বিয়োগ করে মনে হয় অঙ্কটা করা হয়েছিল, ওটা অ্যাকচুয়ালি মনে হয় ভুল হয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থাকে অবশ্যই ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নেবে, কেমন? ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে? বলছে 50 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায়, তাহলে এইচজিও কে উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায়, এইচজিও কে উত্তপ্ত করে দিলাম, O2 পেয়ে গেলাম, O2 পেয়ে গেলাম, সেই ওজনের O2 পেতে, আচ্ছা তাহলে 50 গ্রাম এইচজিও উত্তপ্ত করলে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই O2 আমি পেতে চাই, তার জন্য কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। দেখো আগে আমরা করেছি কিন্তু, মানে কেসটা হচ্ছে এরকম, KClO3 KClO3 একেও উত্তপ্ত করলে এখান থেকে O2 প্লাস হচ্ছে KCl উৎপন্ন হয়। O2 প্লাস হচ্ছে KCl উৎপন্ন হয়। বলছে আমি এইচজিও থেকেও O2 পেতে পারি, KClO3 থেকেও O2 পেতে পারি। বলছে যে 50 গ্রাম আমি এইচজিও কে উত্তপ্ত করব, তার জন্য যতটা অক্সিজেন উৎপন্ন হবে সেই পরিমাণ অক্সিজেন আমি পেতে চাই কোথা থেকে, KClO3 থেকে। তার জন্য এর পরিমাণটা কত হবে, আগে স্টেপ বাই স্টেপ আগে করো, না হলে কনফিউশনে পড়ে যাবে। আগে দেখো 50 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে কি পরিমাণ O2 পাওয়া যায় আগে দেখো। তাহলে এখানে এইচজিও কি কি দেওয়া রয়েছে, হ্যাঁ এইচজিও হচ্ছে 200, তাহলে 200 প্লাস হচ্ছে 16, তাহলে 216 গ্রাম এইচজিও উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় কত। আচ্ছা এখানে তো ব্যালেন্স হয়নি, আমি চালিয়ে দিলাম ডিরেক্টলি। এইচজিও উত্তপ্ত করলে O2 প্লাস হচ্ছে এইচজিও মনে হয় উৎপন্ন হবে, এইচজি মনে হয় উৎপন্ন হবে। এক সেকেন্ড আমি একটু দেখে নিই। হ্যাঁ O2 প্লাস হচ্ছে এইচজি উৎপন্ন হবে। ব্যালেন্স তো করতে হবে, এখানে 2 O2 আছে, তাহলে এটা দিয়েই মনে হয় শুরু হবে মনে হচ্ছে। তাহলে দুটো ওই ও দিয়ে দিলাম, মানে অক্সিজেন দুটো পরমাণু রয়েছে, তাই এটাকে ধরেই আমি ব্যালেন্স করছি, 2 Hg করে দিলাম, দুটো Hg এখানেও দিতে হবে, এখানে 2% সঙ্গে সঙ্গে এখানেও 2 দিতে হবে, তাহলে 2 ইন্টু এটা, তাহলে 216 গুণিতক 2 মানে হচ্ছে 216 মানে হচ্ছে 432 গ্রাম, এটা হচ্ছে 32 গ্রাম। ওকে, তাহলে এত উত্তপ্ত হলে যে পরিমাণ O2, তাহলে O2টা ডান দিকে রাখতে হবে, তাহলে 432 গ্রাম এইচজিও থেকে O2 আসে কত, O2 আসে 32 গ্রাম O2 পাওয়া যায়। ঠিক আছে, আর 50 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে কি হবে, 50 গ্রাম এইচজিও কে উত্তপ্ত করলে O2 আসবে 32 ডিভাইডেড হচ্ছে 432, এটা হচ্ছে 50। ঠিক আছে, এত গ্রাম আমাদের O2 আসবে। এই O2টা আমরা পেতে চাই KClO3 থেকে। কতটা KClO3 ইউজ করতে হবে তার জন্য, এই পরিমাণ O2 আমরা চাই, তাহলে বাই ইকুয়েশন ইউজ করতে হবে। এখানে তো 2 বসিয়ে আমরা ব্যালেন্স করেছি, এর আগেও করেছি, তাহলে 2 বসিয়ে দাও, তাহলে 2 KClO3, তাহলে দুটো ক্লোরিন হয়ে গেল, অক্সিজেন কটা, 3 3 6টা, তাহলে এখানে 3 বসিয়ে দিলে হয়ে যাবে। এর আগে করেছি মনে হয়, এটা 245 এরকম কিছু একটা হয়, এর আগে করেছি আমরা। হ্যাঁ 245 হয়, তাহলে 245 গ্রাম থেকে O2 আসে কত, O2 আসে হচ্ছে 96 গ্রাম, মানে 3 ইন্টু 32, মানে 96 গ্রাম, 96 গ্রাম O2। তাহলে এটাকে এদিক ওদিক করে দিতে হবে, যেহেতু KClO3 লাগবে তাই ঘুরিয়ে দাও, তাহলে 96 গ্রাম O2 আসে, 96 গ্রাম, 96 গ্রাম O2, O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে, বা উত্তপ্ত করে, আর এত গ্রাম আমি O2 চাই, তাই না? একের জন্য কত, 245 ডিভাইডেড বাই আছে, তুমি ঐকিক নিয়মে করতে পারো, না হলে যেরকম খুশি করতে পারো। আর এত গ্রাম আমি চাই 32 গুণিতক 50 ডিভাইডেড বাই হচ্ছে 432, এত গ্রাম আমি O2 চাই, তার জন্য 245 ডিভাইডেড হচ্ছে 96 ইন্টু 32 ইন্টু 50 ডিভাইডেড বাই 432, এত গ্রাম আমাদের KClO3 লাগবে, এত। এটাকে কাটাকুটি করবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে একটু স্টেপ রয়েছে এখানে, বাট কিছু ডিফিকাল্ট কিছু না, একটু বুঝে শুনে করতে হবে, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা করে দিই। 2.8 গ্রাম
ইথিলিনের দহনের জন্য কত গ্রাম O2 গ্যাসের প্রয়োজন? তাহলে কার দহন হবে? ইথিলিনের। ইথিলিন মানে ইথিন আর কি, C2H4। এর দহনের জন্য অক্সিজেন প্রয়োজন। দহনের জন্য কত গ্রাম O2 গ্যাসের প্রয়োজন? তাহলে দহনের জন্য অক্সিজেন তো লাগবেই, দহনের জন্য অক্সিজেন দিলাম, কি উৎপন্ন হবে? CO2 তো পাক্কা উৎপন্ন হবে, আর তার সঙ্গে হচ্ছে জল উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় দহনে। এবার ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সে সবসময় মনে রাখবে যার দহন হচ্ছে তাকে সবসময় এক ধরে রাখবে, এটা হচ্ছে রুল, ঠিক আছে? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন মানে যে কোনো হাইড্রোকার্বনের দহন সময় খেয়াল রাখবে যে একে সবসময় এক রাখবে। তাহলে C2, এটা দুটো কার্বন রয়েছে, তাহলে 2 এখানে বসিয়ে দেবো, এই কার্বন সংখ্যা ব্যালেন্স। আচ্ছা, হাইড্রোজেন কটা আছে? চারটা হাইড্রোজেন করতে হলে এখানেও 2 বসাতে হবে, 2 দুগুণে 4। হাইড্রোজেন, অক্সিজেন কটা হলো? অক্সিজেন তো এখানে বেশি বেশি হয়ে গেছে, তাহলে কটা হয়েছে? 2 দুগুণে 4টা, আর এখানে দুটো, তাহলে 4 2 6টা, তাহলে এখানে 3 বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো দেখো একটু খেয়াল করে দেখো, হয়ে গেছে। এটা তো 2 বসানোর পরে আমি তো অ্যাডজাস্টমেন্ট করছি, তাই না? এখন দেখো ব্যালেন্স হয়ে গেছে। এবার বলেছে এত গ্রাম ইথিলিনের দহনের জন্য, তাহলে এর হচ্ছে গ্রামে এটার সঙ্গে কত অক্সিজেনের প্রয়োজন, তাহলে এর সঙ্গে অক্সিজেনের প্রয়োজন, এই কাছাকাছি রিলেশন এটার সঙ্গে। এত গ্রামে দহনের জন্য কত গ্রাম O2, তাহলে এটাও গ্রামে দরকার। আচ্ছা, এটা কত গ্রাম গো? 12 দুগুণে 24 প্লাস হচ্ছে 4 মানে 28 গ্রাম, তাহলে 28 গ্রাম, এটা হচ্ছে 28 গ্রাম ইথিলিনের জন্য O2 কত দরকার? 3 × 32, তাহলে কত? 96 গ্রাম O2 দরকার। তাহলে কত গ্রাম O2টা লাস্টে, তাহলে এই তো হয়ে গেছে। তো 28 গ্রাম C2H4 দহনে 96 গ্রাম O2 লাগে বা প্রয়োজন হয়, লাগে। আর তোমার এখানে কত? 2.8 গ্রাম ইথিলিনের জন্য, 2.8 গ্রাম ইথিলিনের জন্য 96 ডিভাইডেড বাই হচ্ছে 28 গুণিত হচ্ছে 2.8, ঠিক আছে? তাহলে 10 দিয়ে কেটে গেল, তাহলে 9.6, কাটাকুটি হবে না, ওটা 10 দিয়ে ভাগ হবে আর কি জাস্ট, তাহলে 9.6 গ্রাম O2 লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ, দেখো তোমাকে ব্যালেন্সটা করতে হবে, শুধু দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলেছে 2.675 গ্রাম নিশাদল ও তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে। নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, খেয়াল রাখবে, নিশাদল মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিশাদল বলা হয়, ঠিক আছে? নিশাদল বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইডকে, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করতে হবে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস চুন বলতে ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস চুন বলতে ক্যালসিয়াম অক্সাইড। চুনের সঙ্গে মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়ার পরিমাণ কত? ও তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত? তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? অ্যামোনিয়া উৎপন্ন হবে, প্লাস আর দেখে কিছু মনে হচ্ছে অ্যামোনিয়া তো হয়ে গেল, আর কি? ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন রয়েছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটা উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। আর কি? ক্যালসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে অক্সিজেনের কিছু উৎপন্ন হয়নি, তাহলে জল উৎপন্ন হবে তো মনে হচ্ছে। H2 আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল উৎপন্ন হবে। অ্যাকচুয়ালি এটা অ্যামোনিয়া প্রোডাকশনের বিক্রিয়া যখন তোমরা করবে না, সেখানে দেখতে পাবে এই রিয়াকশনটা। হ্যাঁ, ঠিকঠাক আছে, অ্যামোনিয়া প্রোডাকশনের রিয়াকশনে এটা দেখতে পাবে। অ্যামোনিয়া যখন প্রস্তুতির বিক্রিয়া করবে ইনঅর্গানিকে, এটা দেখতে পাবে। দেখো আমি আইডিয়া জেনারেট করলাম, আমি দেখিনি একেবারেও, তোমাকে তো এটা দেওয়া রয়েছে নির্দেশের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড বা চুনের, চুন বলতে এটা পোড়া চুনের কথা বলেছে, ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া করিয়ে দিলে অ্যামোনিয়া তো উৎপন্ন হবে বলেছে। আর তুমি দেখতেই পাচ্ছ ক্লোরিন আর অক্সিজেন, ক্লোরিন রয়েছে আর ক্যালসিয়াম, ধাতু আর অধাতু রয়েছে, মানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে ধাতু অধাতুর মিশ্রণে। আর এখানে তো হাইড্রোজেন অক্সিজেন রয়েছে, মানে জল উৎপন্ন হওয়ার চান্স রয়েছে। ব্যালেন্স করবো এবার, দুটো ক্লোরিন রয়েছে, মানে এটা ধরেই সবসময় করি, আশা করি হয়ে যাবে। দুটো ক্লোরিন রয়েছে, তাহলে 2 বসিয়ে দিলাম। আচ্ছা, 2 বসাতে নাইট্রোজেন দুটো হয়ে গেছে, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। 2 বসাতে আচ্ছা, এখানে 2 বসাতে হাইড্রোজেন কটা হলো? 4 দুগুণে 8টা, এখানে 3 দুগুণে 6, 7 8টা। অক্সিজেন কটা? একটা, অক্সিজেন একটা, ঠিক আছে। আশা করি হয়ে গেছে ব্যালেন্স, আশা করি হয়ে গেছে। হ্যাঁ, এবার এত গ্রাম নিশাদলের সঙ্গে কার রিলেশন? সঙ্গে চুনের মিশ্রণে উত্তপ্ত হলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ, তাহলে এর সঙ্গে এর রিলেশন। অ্যামোনিয়ার পরিমাণ মানে এটা গ্রামে চেয়েছে, এত গ্রাম নিশাদলেরও গ্রামে চেয়েছে। এবার করে ফেলো, বাই ইকুয়েশন কি বলছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু নাইট্রোজেন কত? 14 প্লাস
হাইড্রোজেন হচ্ছে 2 আর ক্লোরিন হচ্ছে 35.5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 গুণিতক, ঠিক করলাম তো? অ্যামোনিয়াম, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন 4, এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন হচ্ছে 4টা হাইড্রোজেন, আর এটা 35.5, তাই না? তো এটা উত্তর, এটা কত আসছে টোটাল? আচ্ছা যাই আসছে আসুক, এত গ্রাম থাকলো। এর জন্য অ্যামোনিয়া কত উৎপন্ন হচ্ছে? 2 গুণিতক কত? নাইট্রোজেন 14, 15, 16, 17, তাহলে এটা 17 দুগুণে 34 গ্রাম, তাই তো? 34 গ্রাম। ঠিক আছে, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে নিই। 14 4 18, 18 আর 35.5, 18 আর 35.5, তাই তো? 0.5, 8 5 13, 3 হাতে 1, 3 আর 4, 53.5, তাহলে 53.5 গ্রাম। ঠিক আছে, তাহলে 53.5 গ্রাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে 34 গ্রাম। ঠিক আছে, অ্যামোনিয়ার পরিমাণ জানতে চেয়েছে, তাহলে ঐকিক নিয়মে করে দাও। তাহলে 53.5 গ্রাম নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় বা উৎপন্ন হয়। ঠিক আছে, আর এত গ্রাম থেকে কত হবে? 2.675 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কত উৎপন্ন হয়? 34 ডিভাইডেড বাই 53.5 গুণিতক হচ্ছে 2.675, যেটা হবে এত গ্রাম উৎপন্ন হবে। এটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কাটাকুটি করে নিলে অ্যান্সার হবে। পরীক্ষায় যেগুলো দেওয়া থাকবে তোমাদের ঠিকঠাক দেওয়া থাকবে, কাটাকুটি করতে পারবে সেরকম দেওয়া থাকবে। চাপ নেওয়ার কোনো দরকার নেই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে। তো এই অবধি থাকুক নাকি? এরপরে না হলে এর পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। এগুলো সব প্র্যাকটিস করো, বাকি কিছু অঙ্ক আরও এক্সট্রা রয়েছে, সেগুলো না হলে পরে আবার করিয়ে দেবো। তবে যেগুলো তোমাদের বইতে রয়েছে যদি এর সঙ্গে মিলে যায় তো ভালো, না হলে বইতে যেগুলো আননোন পাবে সেগুলো করার চেষ্টা করো। যা করিয়ে দিলাম এর বেসিসে তোমার অনেক অঙ্ক হয়ে যাবে, মানে প্রায় অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, যে থিমটা তোমাকে শিখিয়ে দিলাম, যে স্ট্র্যাটেজি তোমাকে শিখিয়ে দিলাম, এই স্ট্র্যাটেজিতে তুমি হাঁটো, দেখবে তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো। এরকম ভাবে না যে অঙ্কটা পড়লাম আচ্ছা দেখে রেখে দিলাম হয়ে গেল, বা এরকম ভাবছো যে দেখছি হ্যাঁ কঠিন লাগছে। খাতাটা অস্ত্র নিয়ে যাও, যুদ্ধ করার জন্য তোমাকে খাতা পেন নিয়ে বসতে হবে, তাই না? খাতা পেন নিয়ে বসো, যেই ডেটা দেওয়া রয়েছে লেখো, আইডিয়া চলে আসবে কি করতে হবে, বুঝতে পেরে যাবে। তুমি যদি এমনি শুধু পড়ো তাহলে কনফিউশন আসবে, মনে হবে কঠিন, মনে হবে হবে না আমার দ্বারা। কিন্তু তুমি পেন আর খাতা নিয়ে বসো, হয়ে যাবে। আবার কিছু কিছু জন এরকম রয়েছে, দেখে নিলাম এ তো হয়ে যাবে, স্যার তো করালো, হয়ে যাবে ইজিলি। তুমি নিজে করতে যাও, দেখবে আটকাবে। লিখে লিখে প্র্যাকটিস করো, 2 4 বার ঠিকঠাক করে লিখে লিখে প্র্যাকটিস করো, নেমে যাবে। সমস্ত ধরনের অঙ্ক হয়ে যাবে, সমস্ত টাইপগুলো আপাতত করিয়ে দিয়েছি। আই থিঙ্ক তোমরা নতুন অঙ্কগুলোও করতে পারো। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের হেল্প করলো। ফিডব্যাক সেকশনে জানিয়ে দিও কেমন লাগলো। হ্যাঁ, আশা করছি তো অসুবিধা হবে না তোমাদের। বাকি ফিডব্যাকে দেখলে বুঝতে পারবো। তোমরা চ্যাপ্টারের নাম দেবে যে এই চ্যাপ্টারে স্যার এই সমস্ত এই জিনিসটা আমার ভালো লেগেছে, বা রাসায়নিক গণনা চ্যাপ্টারে নিউমেরিক্যাল সেকশনটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে বা ঠিকঠাক বুঝতে পারছি, এটা একটু লিখে দেবে। চ্যাপ্টারের নাম লিখবে আর কোন স্যারের লেকচার সেটা লিখে দেবে, দিলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।